হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এসওই বাংলা। আই এম ইউর বায়োলজি এডুকেটর শাহিল ইসলাম। আমরা সেকেন্ড সেমিস্টার স্টার্ট করেছিলাম যে লেকচার দিয়ে, আবার সেখানে ফিরে এসেছি। আমরা সেকেন্ড সেমিস্টারের লেকচার স্টার্ট করেছিলাম ফটোসিনথেসিস পার্ট 1 দিয়ে। সেই ভিডিওতে তোমরা অনেক ভালোবাসা দিয়েছো এবং অনেকে কমেন্ট সেকশনে জানিয়েছো যে স্যার এটার সেকেন্ড পার্ট আনুন। সেকেন্ড পার্ট আনলেই কিন্তু আমাদের টপিকটা শেষ হয়ে যাবে। তাই তোমাদের দাবি মেনে আমরা আজকে ফটোসিনথেসিসের সেকেন্ড পার্ট নিয়ে চলে এসেছি, যেখানে আমরা ইম্পর্টেন্ট C3 সাইকেল, C4 সাইকেল, C2 সাইকেল এবং ক্যাম্প সাইকেল সম্বন্ধে পড়বো। এটাই কিন্তু এই চ্যাপ্টারের মোস্ট ইম্পর্টেন্ট টপিক। যারা আগের লেকচারটা দেখোনি, আমি তাদেরকে বলবো যে প্লেলিস্টে গিয়ে ফটোসিনথেসিসের ফার্স্ট লেকচারটা দেখে আসো। প্লেলিস্ট তোমরা কোথায় পাবে? এসওই বাংলার প্রত্যেকটা সেকেন্ড সেমিস্টারের টপিকের একটা আলাদাই প্লেলিস্ট ক্রিয়েট করা আছে, সেখানে গিয়ে তোমরা দেখে নিতে পারো। যারা প্রথমবার দেখছো তাদের জন্য আমি একটুখানি রিক্যাপ করে দিতে যাই, আর যারা অলরেডি দেখেছো ফার্স্ট পার্টটা তারা তো অলরেডি বুঝেই যাবে যে কি পড়ানো হয়েছিল। তাও আমি একটু ছোট্ট করে বলতে চাই। দেখো, আমরা প্রথম ক্লাসে পড়েছিলাম ফটোসিনথেসিসের যে এই পৃথিবীতে যত এনার্জি আছে সেই এনার্জির সোর্স একটাই, সেটা হচ্ছে সূর্যের আলো। সূর্যের আলো পৃথিবীতে আসে এবং পৃথিবীতে যে সকল জীবেরা আছে তারা চায় যে সূর্যের আলোটাকে আমরা সামহাউ ট্র্যাপ করে রাখবো বা ধরে রাখবো, এবং সেই সানলাইটটা দিয়ে আমরা আমাদের বিভিন্ন ধরনের কাজকর্মগুলো করব। কিন্তু প্রবলেম হচ্ছে যে সূর্যের আলোটাকে সবাই ধরতে পারে না। ধরতে পারে এমন কিছু জীব যাদের কাছে আছে ক্লোরোফিল নামের একটা মেশিন। ক্লোরোফিল কাদের কাছে আছে? বেশিরভাগ পৃথিবীতে যত জীব আছে তাদের মধ্যে সবুজ উদ্ভিদের কাছে ক্লোরোফিলটা আছে। তো এবার আমরা ফার্স্ট লেকচারে এটাই খুঁজছিলাম যে সবুজ উদ্ভিদের মধ্যে এক্স্যাক্টলি কোন লোকেশনে ক্লোরোফিলটা আছে। তো সেটাই আমরা এখানে একটু দেখে নিই। আচ্ছা, এখানে ক্লোরোপ্লাস্ট লিখেছে ফার্স্ট টপিকটাতে। এটা ক্লোরোপ্লাস্ট নয়, এটা অ্যাকচুয়ালি ক্লোরোফিল। এটা অ্যাকচুয়ালি কিন্তু ক্লোরোফিল। তো সেটা আমি লিখে দিই, অসুবিধা নেই কিছু, আমি এখানে লিখে দিচ্ছি। এটা হচ্ছে কিন্তু ক্লোরোফিল। তো বলা হচ্ছে যে কি, ক্লোরোফিল পাতার কোথায় থাকে? ক্লোরোফিল পাতার প্যারেনকাইমা কলার ক্লোরোপ্লাস্টের থাইলাকয়েড পর্দায় থাকে। কোথায় থাকে? পাতার মধ্যে, প্যারেনকাইমা কলার মধ্যে, ক্লোরোপ্লাস্টের মধ্যে, থাইলাকয়েডে। ওকে। সেকেন্ড, থাইলাকয়েড পর্দায় ফটোসিস্টেম বর্তমান, ফটোসিস্টেম 1 এবং ফটোসিস্টেম 2। এবার যদি তোমরা প্রশ্ন করো স্যার থাইলাকয়েড কি জিনিস, তোমরা যদি প্রশ্ন করো স্যার ক্লোরোপ্লাস্ট কি জিনিস, তাহলে আমি আবারও বলবো ফার্স্ট লেকচার দেখে এসো, তারপরে এগুলো সহজেই বুঝতে পারবে। তো যাই হোক, আমরা সেই জায়গায় ফিরে আসি আগের দিন যেখান থেকে ছেড়েছিলাম, যে থাইলাকয়েড পর্দায়, পাতার মধ্যে ক্লোরোপ্লাস্টের মধ্যে থাইলাকয়েড পর্দায় কি আছে? ফটোসিস্টেম 1 এবং ফটোসিস্টেম 2। ফটোসিস্টেম 1 আর ফটোসিস্টেম 2 যে আছে থাইলাকয়েড পর্দার মধ্যে, সেখানেই কিন্তু কি আছে? আমাদের ক্লোরোফিলটা আছে। তাহলে ক্লোরোফিল কোথায় আছে? থাইলাকয়েড পর্দার ফটোসিস্টেমের মধ্যে। এবং এই ফটোসিস্টেমের মধ্যে যে ক্লোরোফিলটা আছে সেটাই কিন্তু গাছেদেরকে সাহায্য করবে সূর্যের আলোটাকে ধরতে। ওকে। এরপরে দেখো কি বলছে, এই যে সূর্যের আলোটাকে যে ধরবো এবং তার সাহায্যে যে আমরা কিছু একটা করব, বা জীবেরা কিছু একটা করবে, বা স্পেসিফিক্যালি বলতে গেলে গাছেরা কিছু একটা করবে, সেটাকেই আমরা বলবো সালোক সংশ্লেষ, অর্থাৎ আলোর উপস্থিতিতে খাবার তৈরি। ওকে। এরপরে বলা হচ্ছে যে এই যে সালোক সংশ্লেষ করব, এই যে ফটোসিস্টেমের মধ্যে ক্লোরোফিল আছে সেটা দিয়ে আমরা সূর্যের আলোটাকে ধরবো এবং কিছু একটা তৈরি করব, সেই সালোক সংশ্লেষের দুটি দশা, একটা হচ্ছে আলোক নির্ভর আর একটা হচ্ছে আলোক নিরপেক্ষ। একটা হচ্ছে কি আলোক নির্ভর আর একটা হচ্ছে আলোক নিরপেক্ষ। তারপরে বলা হচ্ছে যে আগের দিন ফার্স্ট লেকচারে আমরা যেটা অলরেডি কভার করে নিয়েছি, সেখানে বলা হচ্ছে যে আলোক নির্ভর দশা, মানে সানলাইটটা যে আসলো তার উপরে বেস করে যে দশা, আলোক নির্ভর দশা, সেটা থাইলাকয়েডে হয়, থাইলাকয়েডের ফটোসিস্টেমে হয়। সেটার দুটো পার্ট, একটা হচ্ছে চক্রাকার আর একটা হচ্ছে অচক্রাকার। তাহলে সূর্যের আলো আসলো ফটোসিস্টেমের মধ্যে, সেই আলোটা ট্র্যাপ হলো এবং সেই আলোর সাহায্যে আমরা কি করলাম? চক্রাকার ফসফোরাইলেশন এবং অচক্রাকার ফসফোরাইলেশন করলাম। অচক্রাকার ফসফোরাইলেশন এবং চক্রাকার ফসফোরাইলেশনে কি হয় সেটা আবারও বলছি, আমরা ডিটেলসে আলোচনা করেছি। তারপরে লাস্টে আমরা দেখতে পেলাম, এই পয়েন্টটা থেকে আমরা শুরু করব, যে আলোক দশার শেষে NADPH+H+, ATP এবং অক্সিজেন উৎপন্ন হয়। এই জিনিসটা শুধু তোমাদের মনে রাখতে হবে, আজকের লেকচার এখান থেকে শুরু হবে। আলোক দশার শেষে NADPH+H+, ATP এবং কি তৈরি হয়? অক্সিজেন। এখান থেকে আমরা শুরু করব। ওকে। এবার দেখো, আমরা নেক্সট যে টপিকটায় যাব সেটা হচ্ছে যে আলো ধরলাম বা গাছেরা আলোটাকে ধরলো,
ধরে চক্রাকার অচক্রাকার ফসফোরাইলেশন করলো। কোথায় করলো? থাইলাকয়েডে করলো। সেখানে কি তৈরি হলো? NADPH প্লাস H প্লাস ATP এবং অক্সিজেন, এইটুকু তৈরি করে গাছ বসিয়ে রেখেছে আলোক দশায়। নেক্সট যে টপিকটায় আমরা যাব সেটা হচ্ছে অন্ধকার দশায় গাছ কি করলো। আলোক দশা হয়ে গিয়েছে, শেষ। এরপরে আসবে হচ্ছে ডার্ক রিয়াকশন বা অন্ধকার দশা, যেটাকে আমরা C3 সাইকেলও বলে থাকি। তাহলে এই দেখো, এবার আসবে আমাদের ডার্ক রিয়াকশন বা অন্ধকার দশা। ওকে, তাহলে ডার্ক রিয়াকশন বা অন্ধকার দশা আমরা শুরু করি। ডার্ক রিয়াকশন বা অন্ধকার দশা সম্বন্ধে কিছু জেনারেল ইনফরমেশন অলরেডি এখানে আমি তোমাদেরকে লিখে রেখেছি, যাতে করে চট করে তোমরা জিনিসটাকে বুঝে যাও, বেশি সময় না লাগে। ফার্স্টেই আমরা দেখব যে C3 সাইকেল বা কেলভিন সাইকেল বা অন্ধকার দশা কোথায় হয়, বা এটা কি অ্যাকচুয়ালি। এটা হচ্ছে আমাদের ডেফিনেশন। C3 সাইকেলের ফার্স্ট লাইনটা হচ্ছে ডেফিনেশন। কি ডেফিনেশনে কি বলা হচ্ছে? বলছে যে এই চক্রে আলোক দশায় উৎপন্ন এটিপি ও NADPH কে কাজে লাগিয়ে খাবার, ব্র্যাকেটে লেখা আছে গ্লুকোজ, তৈরি করা হয়। অর্থাৎ আলোক দশায় যে এটিপি আর NADPH আমরা অলরেডি বানিয়ে রেখেছি, সেটাকে কাজে লাগিয়ে এবার আমরা কি তৈরি করব? গ্লুকোজ। এবার প্রশ্ন হচ্ছে যে এটিপিটা আমাদের কেন দরকার? গ্লুকোজ তৈরি করতে আমাদের এটিপিটা কেন দরকার? কেন আমরা আলোক দশায় এটিপি বানিয়ে রেখেছিলাম? সেই এটিপিটাকে কাজে লাগিয়েই কি করে গ্লুকোজটা তৈরি করছি? উত্তরটা হচ্ছে যে গ্লুকোজ তৈরি করতে গেলে কি করতে হয়? গ্লুকোজ তৈরি করতে গেলে কার্বন কার্বন আর কার্বন হাইড্রোজেনের মাঝখানে বন্ড বানাতে হয়। আমি জাস্ট এখানে যদি তোমাদের ব্যাপারটা লিখি, তাহলে গ্লুকোজের সংকেত কি? C6H12O6, C6H12O6, এটা গ্লুকোজের সংকেত। এবার নিশ্চয়ই এখানে কার্বনের সঙ্গে কার্বনের বন্ড আছে এবং কার্বনের সঙ্গে হাইড্রোজেনেরও বন্ড আছে, অনেকগুলো বন্ড আছে। আমি তো এখানে জাস্ট দুটো কার্বন আর একটা হাইড্রোজেন লিখেছি। তাহলে এই যে গ্লুকোজ তৈরি করতে গেলে এই যে কার্বন কার্বন বন্ড আর কার্বন হাইড্রোজেন বন্ড, এই বন্ডগুলো তৈরি করতে হবে। বন্ড তৈরি করতে গেলে আমাদের কিছু এনার্জি লাগবে। সেই এনার্জিটাই আমরা কার কাছ থেকে পাবো? আমরা পাবো এই এটিপি এর কাছ থেকে। বোঝা গেল? তাহলে গ্লুকোজ তৈরি করার জন্য আমাদের কার্বন 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 হাইড্রোজেন বন্ড তৈরি করতে হবে। সেই বন্ড তৈরি করার জন্য আমাদের যে এনার্জি দরকার সেটা আমরা এটিপি থেকে পাবো, আর এই এটিপিটাই আমি আলোক দশায় তৈরি করে রেখেছি। ওকে, দিস ইজ দ্য আইডিয়া। তাহলে আপাতত আমি এটা তাহলে মুছে দিই। এটা হচ্ছে আমাদের একটা জেনারেল আইডিয়া বললাম তোমাদেরকে যে কেন আমাদের কি দরকার। সেকেন্ড বলছে যে কোথায় হয় সংগঠন স্থল। সংগঠন স্থল বলছে ক্লোরোপ্লাস্টের কোথায়? স্ট্রোমা। ক্লোরোপ্লাস্টের কোথায়? স্ট্রোমা। তোমরা জানো যে ক্লোরোপ্লাস্টের দুটো আবরণী থাকে। ক্লোরোপ্লাস্টের কি থাকে? দুটো আবরণী। এটা যদি একটা ক্লোরোপ্লাস্ট হয়, এই ক্লোরোপ্লাস্টের বাইরের দিকে একটা পর্দা থাকে, ভেতরের দিকে একটা পর্দা থাকে, বহিঃপর্দা অন্তঃপর্দা। তারপরে তোমরা জানো যে এই পর্দার ভেতরের দিকে এরকম কিছু স্যাক লাইক স্ট্রাকচার বা থলির মতো স্ট্রাকচার থাকে। এই স্যাক লাইক স্ট্রাকচারগুলোকে একসাথে বলা হয় গ্রানা। আর প্রত্যেকটা থলিকে কি বলা হয়? থাইলাকয়েড। পুরোটাকে বলা হয় গ্রানা, আর প্রত্যেকটা এরকম স্যাক লাইক বা থলির মতো স্ট্রাকচারকে কি বলা হয়? থাইলাকয়েড। এবার এই যে মাঝখানে যে ফাঁকা জায়গাটা পড়ে আছে, গ্রানা বাদ দিয়ে বাদ বাকি যে ফাঁকা জায়গাটা পড়ে আছে, সেটাকে কি বলা হচ্ছে? স্ট্রোমা। এই যে এই ফাঁকা জায়গাটা পড়ে আছে, এটাকে আমরা কি বলে দিচ্ছি? স্ট্রোমা। তাহলে এই যে ফাঁকা জায়গাটা যেটাকে আমরা স্ট্রোমা বলছি, সেখানেই কি হয়? কেলভিন সাইকেল হয়। সেটা এখানে বলছে যে সংগঠন স্থল কি? ক্লোরোপ্লাস্টের স্ট্রোমা। ওকে, এটা হচ্ছে আমাদের সংগঠন স্থল চলে গেল। থার্ড হচ্ছে উৎপাদিত প্রথম স্থায়ী যৌগ। আমরা পড়িনি, এখনো পড়বো। যখন আমরা কেলভিন সাইকেলটা পড়বো বা C3 সাইকেলটা পড়বো বা অন্ধকার দশাটা পড়বো, তখন দেখতে পাবো যে বিক্রিয়াগুলো শুরু হলো এবং প্রথম যে যৌগটা তৈরি হলো স্থায়ী যৌগ, সেটা হচ্ছে PGA। PGA এর ফুল ফর্ম কি সেটা আমি একটু পরেই লিখবো, ফসফোগ্লিসারিক অ্যাসিড, PGA। এইটা হচ্ছে প্রথম স্থায়ী যৌগ। এবং যেহেতু একটা এটা 3 কার্বন যুক্ত, PGA-টা হচ্ছে 3 কার্বন যুক্ত, তাই জন্যে এই যে সাইকেলটা সেটার নামও হচ্ছে C3 সাইকেল। তাহলে যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে কেলভিন চক্রকে C3 সাইকেল কেন বলা হয়, তাহলে তোমরা উত্তরটা কি দেবে? যে কেলভিন সাইকেলে প্রথম যে উৎপাদিত যৌগ সেটা হচ্ছে 3 কার্বন যুক্ত, তাই জন্য কেলভিন চক্রের আরেকটা নাম হচ্ছে কি? C3 সাইকেল। ওকে, লাস্ট পয়েন্টে কি বলা হচ্ছে? আবিষ্কারক। কেলভিন সাইকেল কার নাম অনুসারে হয়েছে? বিজ্ঞানী মেলভিন কেলভিন। বিজ্ঞানী মেলভিন কেলভিন এই জিনিসটা আবিষ্কার করেছিলেন বা এই চক্রটা আবিষ্কার করেছিলেন, তাই তার নাম অনুসারে এই সাইকেলের নাম হচ্ছে কি? কেলভিন চক্র। এটা হচ্ছে আমাদের
জেনারেল ইনফরমেশন গেল। এখানে একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট আছে দেখো, যেটা তোমাদের এনসিইআরটিতে আছে, খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। বলা হচ্ছে যে মেলভিন কেলভিন ক্লোরেল্লা নামক শৈবালে এই চক্র প্রথম পর্যবেক্ষণ করেন। খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, খুব ইম্পর্টেন্ট লাইন এটা। ক্লোরেল্লা নামক শৈবালে প্রথম এই চক্রটি তিনি দেখেন। তো তোমরা কেলভিন সাইকেল অনেকে পড়ো, কিন্তু এই যে কোন অর্গানিজমের উপরে বা কোন জীবের উপরে বিজ্ঞানী মেলভিন কেলভিন এই চক্রটা আবিষ্কার করেছিলেন সেটা তোমরা মিস করে যাও। তো এটা কিন্তু মিস করবে না, ক্লোরেল্লা নামক শৈবাল। ঠিক আছে, তোমরা যদি নিট পরীক্ষা দাও সেক্ষেত্রে কিন্তু প্রশ্ন করতেই পারে যে C3 সাইকেল শৈবালের উপরে আবিষ্কার করা হয়েছিল, না ছত্রাকের উপরে আবিষ্কার করা হয়েছিল, না ব্যাকটেরিয়ার উপরে আবিষ্কার করা হয়েছিল, ইত্যাদি ইত্যাদি ব্লা ব্লা। ওকে, তো ব্যাকটেরিয়া ছত্রাক এগুলো তো এমনিই হবে না, কারণ ব্যাকটেরিয়া ছত্রাক এরা তো আর সাধারণত ফটোসিনথেসিস করে না। তো ঠিক আছে, এবার আমরা নেক্সট জায়গায় যাই। এটা তো আমি জেনারেল ইনফরমেশন দিলাম, জেনারেল খুব বেসিক। এবার আমরা ডিটেইলে পড়বো। ওকে, ডিটেইলে পড়বো যেগুলো কি হচ্ছে এগুলো সবকিছু। চলো আমরা এবার C3 সাইকেল সম্বন্ধে ডিটেইলে পড়ি। দেখো বলা হচ্ছে, ভালো করে জাস্ট মাথায় রাখবে যে অলরেডি আমাদের হাতে কি কি আছে। অলরেডি আলোক দশায়, এই সাইডে আমি লিখে রাখছি, আলোক দশায় আমাদের কাছে আছে এটিপি, আর আলোক দশায় আমাদের কাছে আছে NADPH+H+। এটা আলোক দশায় আমাদের হাতে অলরেডি প্রেজেন্ট আছে। এবার আমরা অন্ধকার দশায় ঢুকেছি, বা C3 সাইকেলে ঢুকেছি, বা ডার্ক রিয়াকশনে ঢুকেছি। সূর্যের আলোর অনুপস্থিতিতে হয়, বা সূর্যের আলোর খুব একটা দরকার হয় না ডাইরেক্ট C3 সাইকেলে, তাই জন্য এটাকে আমরা কি বলি, অন্ধকার দশাও বলে থাকি। কিন্তু এটা একদম সত্যি নয় যে আমাদের সূর্যের আলো একদমই লাগে না, কারণ সূর্যের আলো যদি না থাকে তাহলে এটিপি আর NADPH+H+ তৈরি হবে না, আর এটিপি আর NADPH+H+ তৈরি না হলে এই C3 সাইকেলটাও কিন্তু হবে না। তাই ডাইরেক্টলি না হোক, ইনডাইরেক্টলি কিন্তু সূর্যের আলোটা আমাদের অন্ধকার দশায় লাগে। ওকে, আচ্ছা এবার দেখো C3 সাইকেল আমরা কিভাবে শুরু করব। বলছে যে বাতাস থেকে কার্বন ডাই অক্সাইড উদ্ভিদ নিল, বাতাস থেকে কার্বন ডাই অক্সাইড উদ্ভিদ নিল, এবং এই কার্বন ডাই অক্সাইডের সাথে RUBP ফুল ফর্মটা হচ্ছে কি, রিবিউলোজ বিসফসফেট, সেটা আমি লিখে দিচ্ছি, 1 সেকেন্ড। এটা নাম হচ্ছে কি রিবিউলোজ, বা রাইবিউলোজও আমি বলতে পারি। রাইবিউলোজ বিস মানে হচ্ছে 2 ফসফেট, রাইবিউলোজ বিসফসফেট মানে হচ্ছে কি যে দুটো ফসফেট গ্রুপ আছে। তাহলে এই যে RUBP যেটা অলরেডি গাছের মধ্যে প্রেজেন্ট আছে, আর বাতাস থেকে কি নেওয়া হয়েছে, কার্বন ডাই অক্সাইড, এই RUBP আর এই কার্বন ডাই অক্সাইড দুজনে একসাথে রিয়াকশন করলো, এবং প্রথম যে জিনিসটা তৈরি হলো তার নাম হচ্ছে, আমরা এক্ষুনি বললাম, PGA বা ফসফোগ্লিসারিক অ্যাসিড, PGA। তাহলে এটার নাম আমি এখানে লিখে দিচ্ছি বাংলায়, এটা হচ্ছে কি ফসফোগ্লিসারিক অ্যাসিড, ফসফোগ্লিসারিক অ্যাসিড, এটা হচ্ছে আমাদের প্রথম স্থায়ী যৌগ। ওকে, এবার এখানে আরো একটা স্টেপ আছে। তোমরা যদি টেক্সট বই ফলো করো, বা তোমরা যদি আরেকটু ডিটেইলে ফলো করো, তাহলে এর মাঝখানে আবার আরেকটা স্টেপ আছে, সেটা আমি এখানে তোমাদেরকে দেখাচ্ছি। মানে ডাইরেক্ট এই স্টেপটা না লিখে মাঝখানে তোমাদের টেক্সট বইয়ে আরো একটা স্টেপ আছে, সেটা কিরকম বোঝানোর জন্য বলছি। দেখো, কার্বন ডাই অক্সাইড একটা কার্বন যুক্ত, আর RUBP হচ্ছে 5 কার্বন যুক্ত। RUBP কত কার্বন যুক্ত? 5 কার্বন যুক্ত। তাহলে 5 কার্বন যুক্ত একটা যৌগ যদি 1 কার্বন যুক্ত একটা গ্যাসের সঙ্গে রিয়াকশন করে, তাহলে 6 কার্বন যুক্ত একটা যৌগ তৈরি হবে, 6 কার্বন যুক্ত একটা যৌগ তৈরি হবে। তো এই কেলভিন সাইকেলে 6 কার্বন যুক্ত যৌগ তৈরি হয়, কিন্তু সেটা আনস্টেবল। তাই জন্য আমরা লিখব যে 6 কার্বন যুক্ত অস্থায়ী যৌগ। 6 কার্বন যুক্ত কি যৌগ? অস্থায়ী যৌগ বা আনস্টেবল প্রোডাক্ট। ঠিক আছে, আর এর পরে এই 6 কার্বন যুক্ত আনস্টেবল প্রোডাক্টটা ভেঙে যায়, সমান দুটো ভাগে ভেঙে যায়, এবং যেটা তৈরি করে সেটা হচ্ছে 2 মলিকিউল বা 2 মলিকিউল PGA। এক্ষুনি যেটা লিখেছিলাম সেটাকে এবার ভেঙে লিখছি, 2 মলিকিউল PGA বা ফসফোগ্লিসারিক অ্যাসিড। তাহলে PG এর ফুল ফর্মটা আমি এখানে আরেকবার লিখে দিই তোমাদেরকে, এটা হচ্ছে ফসফো
গ্লিসারিক ফসফোগ্লিসারিক অ্যাসিড, ফসফোগ্লিসারিক অ্যাসিড। এবার দেখো যে কি হলো এই জায়গাটাতে, যে 5 কার্বনযুক্ত একটা যৌগ আর 1 কার্বনযুক্ত একটা গ্যাস, এরা দুজনে মিলে 6 কার্বনযুক্ত একটা অস্থায়ী যৌগ তৈরি করলো। সেই 6 কার্বনযুক্ত যৌগটা সমান দুটো ভাগে ভেঙে গেল এবং 2 মলিকিউল কি তৈরি করলো, পিজিএ। প্রত্যেকটা পিজিএ কত কার্বনযুক্ত, 3 কার্বনযুক্ত। তাহলে 2 মলিকিউল 3 কার্বনযুক্ত, তার মানে 6 কার্বন হয়ে গেল টোটাল, মিলে গেল হিসাবটা। এরপরে দেখো এই যে পিজিএ তৈরি হলো, সেখান থেকে তৈরি হবে আমাদের 20 পিজিএ। কি পিজিএ, 20 পিজিএ, বিপিজিএ। এটাকে আমরা যদি ফুল ফর্মটা লিখি তাহলে লিখব 20, 20 মানে হচ্ছে 2, 20 ফসফো গ্লিসারিক, 20 ফসফো গ্লিসারিক অ্যাসিড, 20 ফসফো গ্লিসারিক অ্যাসিড। ওকে, তাহলে দেখো ফসফোগ্লিসারিক অ্যাসিড ছিল, তারপরে হয়ে গিয়েছে 20 ফসফো, তার মানে একটা এক্সট্রা ফসফেট গ্রুপ এখান থেকে এখানে চলে এসেছে। ফসফোগ্লিসারিক অ্যাসিডের কাছে একটাই ফসফেট গ্রুপ ছিল, 20 ফসফোগ্লিসারিক অ্যাসিডের কাছে আরো একটা এক্সট্রা ফসফেট গ্রুপ চলে এসেছে। ঠিক আছে, এরপরে দেখো বিপিজিএ থেকে তৈরি হবে এরপরে, বিপিজিএ থেকে তৈরি হবে এরপরে ফসফোগ্লিসারঅ্যালডিহাইড বা পিজিএএলডি। ফসফোগ্লিসারঅ্যালডিহাইডের ফুল ফর্মটা আমি এখানে লিখে দিচ্ছি, ফসফোগ্লিসারঅ্যালডিহাইড, ফসফোগ্লিসারঅ্যালডিহাইড, অ্যালডিহাইড। প্রথমে ছিল অ্যাসিড, এবার হয়ে গিয়েছে কি অ্যালডিহাইড। এরপরে আমরা কিছু ডট 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 দিলাম এবং লিখলাম 2 পিজিএএলডি, সরি নট 2 পিজিএএলডি, 10 পিজিএএলডি, 10 পিজিএএলডি প্লাস ঢ্যাপ। এখানে 10 কেন লিখেছি, এখানে আগে কিছু লিখিনি কেন, এই জিনিসগুলো আমি বোঝাবো, অবশ্যই বোঝাবো। আমি এই পুরো জিনিসটাকে ব্যালেন্স করব, একটুখানি ধৈর্য ধরে বসতে হবে। ঠিক আছে, 10 পিজিএলডির পরে আমি আবার কিছু ডট ডট দিলাম, এখানে লিখলাম অন্তর্বর্তী পদার্থ বা ইন্টারনাল প্রোডাক্ট। মানে এখানে অনেকগুলো রিয়াকশন হয়, সেটা তোমাদের অতটা ডিটেলসে যেতে হবে না। আমরা যদি ক্লাস 11-এর বেসিসে দেখি তাহলে এতটা ডিটেলসে আমাদের লাগবে না। এরপরে তারপরে লাস্ট যে প্রোডাক্টটা আমাদের তৈরি হচ্ছে, দ্যাট ইজ RUMP। RUMPর ফুল ফর্মটা কি, রাইবিউলোজ। RUMPর ফুল ফর্মটা কি, রাইবিউলোজ মনোফসফেট, রাইবিউলোজ মনোফসফেট, মনোফসফেট। মনো মানে কি এক, অর্থাৎ RUMPর কাছে কটা ফসফেট গ্রুপ আছে, একটা ফসফেট গ্রুপ। এবং RUMP থেকে যখন আমি এখানে আরেকটা তীর দিয়ে দিলাম, তখন কিন্তু আমাদের এই চক্রটা, কেলভিন সাইকেলটা কমপ্লিট হয়ে গেল। ওকে, এটা আমি এখনো বেসিক লিখেছি, এখানে অনেক কিছু আমার লেখা বাকি আছে। এবার দেখো আমরা যখন C3 সাইকেলটা পড়া শুরু করলাম, প্রথম লাইনটা আমরা কি দিয়ে শুরু করেছিলাম, আমি যদি দুটো স্লাইড আগে যাই তাহলে প্রথম লাইনটা আমরা কি লিখেছিলাম, এই চক্রে আলোক দশায় উৎপন্ন এটিপি এবং NADPH কে কাজে লাগিয়ে গ্লুকোজ তৈরি করা হয়। তার মানে আমাদেরকে C3 সাইকেলে কি তৈরি করতে হবে, গ্লুকোজ। কিন্তু একটুখানি যদি খেয়াল করে দেখো, এই পুরো চক্রে কোথাও আমি কিন্তু গ্লুকোজ লিখিনি, কোথাও গ্লুকোজ লিখিনি। তাহলে C3 সাইকেলের মেইন উদ্দেশ্যই যদি হয় গ্লুকোজ তৈরি করা, তাহলে গ্লুকোজটা তো তৈরি করতে হবে, তাই না? এবার আমরা দেখব যে অ্যাকচুয়ালি এই পুরো জায়গাটার মধ্যে কোথা থেকে গ্লুকোজটা তৈরি হচ্ছে। দেখো এই যে পিজিএএলডি থেকে 10 পিজিএএলডি লিখেছি, এখানে আরেকটা লাইন আছে, সেই লাইনটা ডান দিক দিয়ে আমি বের করছি, এই যে ছোট্ট করে লিখেছি। দেখো এখানে আমি লিখছি 2 পিজিএএলডি। হিসাবটা আমি পরিষ্কারভাবে বুঝিয়ে দেবো একটু পরেই। 2 পিজিএএলডি, এখান থেকে তৈরি হবে ডট 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 দিলাম কিছু, মানে মাঝখানে অনেকগুলো স্টেপ আছে। তারপরে তৈরি হবে ফ্রুক্টোজ, ফ্রুক্টোজ 6 ফসফেট, ফ্রুক্টোজ 6 ফসফেট। তারপরে এখান থেকে তৈরি হবে গ্লুকোজ 6 ফসফেট, গ্লুকোজ 6 ফসফেট। তারপরে ফাইনালি এখান থেকে তৈরি হবে গ্লুকোজ, ফাইনালি এখান থেকে কি তৈরি হবে, গ্লুকোজ। তাহলে এই যে দেখো আমরা গ্লুকোজ পেয়ে গেলাম,
আমরা গ্লুকোজ পেয়ে গেলাম। কোথা থেকে গ্লুকোজটা পেলাম? গ্লুকোজটা পেলাম গ্লুকোজ 6-ফসফেট থেকে, সেটা আবার কোথা থেকে আসলো? ফ্রুক্টোজ 6-ফসফেট থেকে, এটা আবার কোথা থেকে আসলো? পিজিএলডি থেকে। এই পিজিএলডিটা কোথা থেকে পেলাম? নিশ্চয়ই আগে অনেকগুলো পিজিএলডি তৈরি করে রেখেছি, তার মধ্যে কিছুটা পরিমাণ পিজিএলডি নিয়ে আমি গ্লুকোজটাকে তৈরি করলাম। এবার আমাদেরকে যদি হিসাবটা মিলাতে হয় যে এই 10টা কোথা থেকে আসলো, এই 2টা কোথা থেকে আসলো, আর এইখানে কতগুলো পিজিএলডি আছে, এই হিসাবটা মেলাতে গেলে আমাদেরকে শুরু থেকে শুরু করতে হবে, একদম শুরু থেকে। ঠিক আছে, এবার আমরা হিসাব মেলাবো যে কি হলো ব্যাপারটা। ভালো করে শুনবে। আমি এখানে একটা ছোট্ট যদি ইকুয়েশন লিখি এখানে সালোক সংশ্লেষে, তাহলে আমরা পড়ি না সালোক সংশ্লেষের ইকুয়েশন, যে 6CO2 + 12H2O, 6CO2 + 12H2O ইজ ইকুয়াল টু, আমরা পড়ি C6H12O6 + 6O2 + 6H2O। এটা আমরা সালোক সংশ্লেষের সমীকরণ পড়ি। অর্থাৎ আমাদেরকে যদি একটা গ্লুকোজ বানাতে হয় তাহলে কটা কার্বন ডাই অক্সাইড লাগবে? 6টা আমাদের কার্বন ডাই অক্সাইড লাগবে। আমি এই পুরো চক্রটাতে কতগুলো কার্বন ডাই অক্সাইড নিয়েছি? একটাই কার্বন ডাই অক্সাইড নিয়েছি। আমাকে কতগুলো নিতে হবে একটা গ্লুকোজ বানাতে গেলে? 6টা কার্বন ডাই অক্সাইড নিতে হবে। তাহলে আমি এখানে 6 লিখে দিই, আমি এখানে 6 কার্বন লিখে দিই, 6 কার্বন লেখার জায়গায় নেই, এই 6 কার্বন বলছি, 6 অণু লিখে দিই। আমি এখানে 6 মলিকিউল লিখে দিই, 6 মলিকিউল কার্বন ডাই অক্সাইড লিখে দিই। তাহলে 6 মলিকিউল কার্বন ডাই অক্সাইড কতগুলো আরইউবিপির সাথে বিক্রিয়া করবে? 6টা কার্বন ডাই অক্সাইড নিশ্চয়ই 6টা আরইউবিপির সাথে বিক্রিয়া করবে। তাহলে 6টা আরইউবিপি আর 6টা কার্বন ডাই অক্সাইড এরা যদি দুজনে বিক্রিয়া করে, 6টা আরইউবিপির কাছে আর 6টা আরইউবিপির কাছে 6টা কার্বন ডাই অক্সাইড যদি চলে আসে, তাহলে টোটাল কতগুলো পিজিএ তৈরি হবে? টোটাল কতগুলো পিজিএ তৈরি হবে? নিশ্চয়ই এখানে জায়গায় নেই, কোথায় লিখি বলো তো? এখানে লিখি। এই 2 মলিকিউলটা এর সঙ্গে আমি 6 গুণ করে দিই। কারণ দেখো কেন আমি 6টা গুণ করলাম, কারণ একটা কার্বনের জন্য, ভালো করে শুনবে, একটা কার্বনের জন্য 2টো পিজিএ তৈরি হচ্ছিল। তাহলে 6টা কার্বনের জন্য নিশ্চয়ই এর 6 গুণ পিজিএ তৈরি হবে, তাই না? একটা কার্বনের জন্য 2টো পিজিএ, তাহলে এখানে যদি আমি 6 গুণ করি, এখানেও আমাকে 6 গুণ করতে হবে। তার মানে টোটাল 6টা কার্বন ডাই অক্সাইডের জন্য 12টা পিজিএ তৈরি হবে, তাই না? তাহলে যদি একটা, আবার ভালো করে শুনবে, 12টা পিজিএ, ঠিক আছে, ভালো করে শুনবে, 2টো যদি পিজিএ তৈরি হয় এখানে একটা পিজিএর জন্য, একটা বিসফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি হয়। এখানে আমি লিখছি, যদি তোমাদের একটু বুঝতে অসুবিধা হয়, দেখো একটা পিজিএর জন্য একটা কি তৈরি হয়? বিপিজিএ বা বিসফসফোগ্লিসারিক অ্যাসিড। তাহলে 6টা, তাহলে এবার এখানে যদি আমি মুছে দিই, এখানে যদি আমি লিখি যে 6টা পিজিএর জন্য কতগুলো বিপিজিএ তৈরি হবে, তোমরা বলবে যে যতগুলো পিজিএ ততগুলোই বিপিজিএ। তাহলে এবার 6টাকে মুছে দিয়ে আমি যদি 12 করে দিই, এই যে দেখতে পাচ্ছ টোটাল 6টা কার্বন ডাই অক্সাইডের জন্য 12টা পিজিএ তৈরি হয়েছে। তাহলে 12টা যদি পিজিএ হয় তাহলে ততগুলোই বিপিজিএ তৈরি হবে। তাহলে এখানে যদি 12 লিখি, এখানেও আমি কি লিখব? 12 লিখব। ঠিক, এখানেও আমি 12 লিখব, এখানেও আমি 6 না লিখে এখানেও আমি কি লিখব? 12 লিখব। ওকে, তাহলে 12টা আমার বিসফসফোগ্লিসারিক অ্যাসিড আসে। তাহলে 12টা বিসফসফোগ্লিসারিক অ্যাসিড যদি থাকে তাহলে কতগুলো পিজিএএলডি তৈরি হবে? একটু আগে আমরা দেখছিলাম যে একটা, এটা আমি এরকম করে যদি ঢেকে রাখি, একটা বিপিজি এর জন্য একটা পিজিএলডি বা ফসফোগ্লিসারিক অ্যাসিড, ফসফোগ্লিসারঅ্যালডিহাইড, তাহলে 12টা বিপিজি এর জন্য কতগুলো পিজিএলডি তৈরি হবে? 12টা, তাই না? 12টা বিপিজি এর জন্য 12টা পিজিএএলডি। এই যে 12 অণু পিজিএলডি তৈরি হলো, তার মধ্যে 2 অণু পিজিএলডি গ্লুকোজ তৈরি করতে চলে গিয়েছে। বাকি যে 10টা পিজিএলডি পড়ে থাকলো, 12টা পিজিএলডি ছিল, তার মধ্যে 2টো গেছে গ্লুকোজ তৈরি করতে, এইভাবে গ্লুকোজ তৈরি করেছে। আর বাকি যে 10টা পড়ে থাকলো সে এই দিকে চলে এসছে এবং এ পুরো সাইকেলটাকে কমপ্লিট করেছে। তাহলে আমরা এখান থেকে যদি একটা সামারি নিই, তাহলে সামারি হিসাবে আমরা কি বলবো? যে আমাদের 6টা কার্বন ডাই অক্সাইড আর 6টা আরইউবিপি নিয়ে কেলভিন সাইকেলটা শুরু হলো। তারপরে আমাদের তৈরি হলো
12 অণু পিজিএ বা 12 অণু ফসফোগ্লিসারঅ্যালডিহাইড, 12 অণু ফসফোগ্লিসারঅ্যালডিহাইড থেকে 12 অণু বিপিজিএ, 12 অণু বিপিজিএ থেকে 12 অণু পিজিএএলডি, 12 অণু পিজিএএলডির মধ্যে 2 অণু গেল গ্লুকোজ তৈরি করতে, আর 10 অণু পড়ে থাকলো, 10 অণুটা সামনের দিকে চলে গেল এবং এই পুরো সাইকেলটাকে কমপ্লিট করলো। এখানেই আমাদের শেষ নয়, প্রশ্ন হচ্ছে যে আমরা আলোক দশায় যে এটিপি আর এনএডিপিএইচ প্লাস এইচ প্লাসটা তৈরি করেছিলাম তাদেরকে তো আমাদেরকে ব্যবহার করতে হবে, তাই না? না হলে কেন আমরা এটিপি আর এনএডিপিএইচ প্লাস এইচ প্লাস তৈরি করে রেখেছি? কোনো মানেই হয় না তৈরি করার। তাহলে এবার আমরা পড়ব যে এই পুরো রিয়াকশনটাতে কোথায় আমরা এটিপি আর এনএডিপিএইচ প্লাস এইচ প্লাসটা ব্যবহার করেছি। এবার সেই জায়গাটায় আমরা আসবো। একটু ভালো করে তুমি লক্ষ্য করো যে এই যে এর নাম কি, এর নাম হচ্ছে পিজিএ বা ফসফোগ্লিসারিক অ্যাসিড। এইখান থেকে তৈরি হলো বিপিজিএ বা বিস ফসফোগ্লিসারিক অ্যাসিড। অর্থাৎ এই পিজিএ থেকে বিপিজিএ তৈরির সময় একটা ফসফেট বেড়ে গেছে। কোথা থেকে আসলো ফসফেটের সাপ্লাইটা? ফসফেটের সাপ্লাইটা এসছে এটিপি থেকে। এটিপির মধ্যে 3টে ফসফেট আছে, অ্যাডিনোসিন ট্রাইফসফেট। এই 3টে ফসফেট অ্যাডিনোসিন ট্রাইফসফেট ভেঙে গিয়ে তৈরি করেছে এডিপি বা প্লাস পিআই। এটিপির মধ্যে 3টে ফসফেট আছে, এটিপিটা ভেঙে গিয়েছে এবং তৈরি করেছে এডিপি প্লাস পিআই। আর এডিপি প্লাস পিআই যে তৈরি হলো, এই যে ফসফেট এখানে একটা তৈরি হলো, সেই ফসফেটটা কে নিয়ে নিয়েছে? সেই ফসফেটটা নিয়ে নিয়েছে পিজিএ এবং কি তৈরি করে দিয়েছে? বিপিজিএ। তাহলে ফসফেটের সাপ্লাইটা কোথা থেকে আসলো? এটিপি এর কাছ থেকে। এবার দেখো, আমাকে যদি একটা পিজিএ, ভালো মতো শুনবে, একটা পিজিএ থেকে একটা বিপিজিএ বানাতে হয় তাহলে একটা এটিপি লাগে। তাহলে 12টা পিজিএ থেকে যদি আমাকে 12টা বিপিজিএ বানাতে হয় তাহলে আমাকে 12টা এটিপি লাগবে। এখানে আমার 12টা এটিপি লাগবে। আর কতগুলো এডিপি তৈরি হবে? নিশ্চয়ই 12টা এডিপি তৈরি হবে। কতগুলো ফসফেট পাবো আমরা? নিশ্চয়ই 12টা ফসফেট পাবো, তাই না? 12 অণু এটিপি ইউজ করতে হবে, সেই 12 অণু এটিপি ভেঙে যাবে, 12 অণু এডিপি এবং 12 অণু ফসফেট তৈরি হবে। এই 12 অণু ফসফেট পিজিএ নিয়ে নেবে আর কি তৈরি করে দেবে? 12 অণু বিপিজিএ। তাহলে এখানে আমরা 12টা এটিপি ইউজ করলাম। নেক্সট এই জায়গাটায় দেখো, এর নাম হচ্ছে আরইউএমপি মানে রাইবিউলোস মনোফসফেট। রাইবিউলোস মনোফসফেট, সেখান থেকে কি তৈরি হচ্ছে দেখো, আরইউবিপি মানে রাইবিউলোস বিসফসফেট। তাহলে এটা হচ্ছে বিস, এখানে হচ্ছে মনো। তার মানে এর কাছে একটা ফসফেট গ্রুপ আছে, এর কাছে দুটো ফসফেট গ্রুপ আছে। তাহলে মনো থেকে যদি আমাকে বিস করতে হয় তাহলে এখানেও নিশ্চয়ই একটা এটিপি লাগবে আমার। তাহলে আমি এখানেও কি লিখব? এখানেও আমি কি লিখব? এখানেও আমি এটিপি লিখব। এই এটিপিটা ভেঙে যাবে, ভেঙে গিয়ে কি তৈরি করবে? এডিপি প্লাস ফসফেট গ্রুপ। এই যে ফসফেট গ্রুপটা আসলো, এই ফসফেট গ্রুপটা কে নেবে? এই ফসফেট গ্রুপটা আরইউএমপিটা নেবে এবং আরইউএমপি কি হয়ে যাবে? আরইউবিপি। যখনই মনোফসফেট থাকবে তখনই আমরা এটিপি যুক্ত করে দেব এটিপিটাকে ভেঙে, এবং এটিপিটাকে ভেঙে আমরা যে ফসফেট গ্রুপ যুক্ত করলাম তার ফলেই মনোফসফেটটা কি হয়ে গেল? বিসফসফেট, মানে একটা এক্সট্রা ফসফেট গ্রুপ চলে আসলো। এবার আরো একটা জিনিস খেয়াল করো যে আমাদেরকে কতগুলো আরইউবিপি নিয়ে রিয়াকশনটা শুরু করতে হয়েছিল? 6 অণু। 6 অণু আরইউবিপি আমাদের লাগবে রিয়াকশনটা শুরু করার জন্য। তার মানে নিশ্চয়ই এখানে 6 অণু আরইউএমপিও লাগবে, 6 অণু আরইউএমপি লাগবে। না হলে 6 অণু আরইউবিপি কোথা থেকে তৈরি হবে? একটা আরইউএমপি একটা আরইউবিপি তৈরি করে, একটা আরইউএমপি একটা আরইউবিপি তৈরি করে একটা এটিপিকে ভেঙে। একটা আরইউএমপি একটা আরইউবিপি তৈরি করে একটা এটিপিকে ভেঙে। তাহলে 6টা আরইউএমপি 6টা আরইউবিপি তৈরি করবে 6টা এটিপিকে ভেঙে, 6টা আরইউএমপি 6টা আরইউবিপি তৈরি করবে 6টা এটিপিকে ভেঙে। তাহলে 6টা এটিপি লাগবে আমাদের, এখান থেকে 6টা এডিপি আর 6টা ফসফেট গ্রুপ তৈরি হবে। তাহলে ডান দিকে আমি যখন ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে বিপিজিএ বানাচ্ছিলাম তখন 12টা এটিপি কাজে লাগিয়েছি, আর বাঁ দিকে যখন আমি আরইউএমপি থেকে আরইউবিপি বানাচ্ছিলাম তখন আবার 6টা এটিপি কাজে লাগিয়েছি। তার মানে এখানে 6 আর এখানে 12, টোটাল আমরা কেলভিন সাইকেলে কতগুলো এটিপি ব্যবহার করেছি? বলা হচ্ছে 18 অণু এটিপি আমরা ব্যবহার করেছি। এই গেল এটিপির গল্প। এরপরে বলছে যে এনএডিপিএইচ প্লাস এইচ প্লাসের গল্পটাও একটুখানি দেখি। এই স্টেপটা দেখো, বিপিজিএ থেকে পিজিএএলডি, বিসফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে কি তৈরি হয়ে যাচ্ছে? অ্যালডিহাইড। অ্যাসিড থেকে কি তৈরি হয়ে যাচ্ছে? অ্যালডিহাইড। যখনই
একটা এখানে আমি জাস্ট ছোট করে লিখছি, যখনই অ্যাসিড থেকে অ্যালডিহাইড তৈরি হয়, যখনই অ্যাসিড থেকে অ্যালডিহাইড তৈরি হয়, দেখো অ্যাসিডের সংকেত কি, অ্যাসিডের সংকেত হচ্ছে COOH, আর অ্যালডিহাইডের সংকেত হচ্ছে কি CHO। ঠিক আছে, এটা আমাদের বেসিক। বলা হচ্ছে যে যখনই অ্যাসিড থেকে অ্যালডিহাইড তৈরি করব তখন সেটাকে আমরা কি বলে থাকি, তখন সেটাকে আমরা বলে থাকি বিজারণ বা রিডাকশন। সেটাকে আমরা কি বলে থাকি, বিজারণ বা রিডাকশন। ঠিক আছে, আমি মুছে দিই এখানে এই জায়গাটা। দেখো NADPHটাকে আমরা কিভাবে কাজে লাগাচ্ছি। এই যে অ্যাসিড থেকে PgALD তৈরি হচ্ছে, এইখানে আমরা কাকে কাজে লাগাবো, এই NADPH+H+টাকে। তাহলে আমি লেখার জায়গায় নেই, কোথায় লিখি বলো তো, কোথায় লিখি, এইখানে লিখে দিচ্ছি NADPH+H+। এটা অলরেডি আমাদের হাতে ছিল, এটাকে আমরা কাজে লাগালাম, এটাকে আমরা এরকম করে কাজে লাগালাম এবং কি তৈরি করলাম, আমরা তৈরি করলাম NADP+। NADPH+H+ থেকে আমরা কি তৈরি করলাম, NADP। একটুখানি তুমি যদি খেয়াল করো তাহলে দেখবে যে NADPH+H+ এর কাছে, NADPH+H+ এর কাছে যে হাইড্রোজেনটা ছিল, সেই হাইড্রোজেনটা কিন্তু আর NADP যখন তৈরি হলো, একটুখানি ভালো করে দেখো, NADPH+H+ এখানে যে হাইড্রোজেনটা ছিল সেই হাইড্রোজেনটা কিন্তু আর নেই, সেটা থেকে কিন্তু NADP তৈরি হয়েছে। তাহলে এই যে NADPH+H+ এখানকার হাইড্রোজেনগুলো কোথায় গেল, বলা হচ্ছে যে এখানকার হাইড্রোজেনগুলো এখানে এসছে, এখানকার হাইড্রোজেনগুলো কোথায় এসছে, এই মাঝখানে রিয়াকশনটাতে এসছে এবং সেই হাইড্রোজেনটাকে কাজে লাগিয়ে BPGA থেকে কি তৈরি করা হয়েছে, PGALD তৈরি করা হয়েছে। অর্থাৎ যখনই কোনো একটা জায়গা থেকে আমরা হাইড্রোজেনটাকে নিয়ে কোনো একটা জায়গার সঙ্গে যোগ করে দেব, হাইড্রোজেন যখন যুক্ত করে দেব, তখন সেটাকে আমরা কি বলবো, তখন সেটাকে আমরা বলবো রিডাকশন বা বিজারণ। অর্থাৎ আমরা এখানে বলতে পারি যে BPGA বা বিসফসফোগ্লিসারিক অ্যাসিড এর কি হয়ে গিয়েছে, এর বিজারণ হয়ে গিয়েছে বা রিডাকশন হয়ে গিয়েছে এবং তার ফলে কি তৈরি হয়েছে, PGALD বা ফসফোগ্লিসারালডিহাইড তৈরি হয়ে গিয়েছে। ওকে, তাই জন্য তোমাদের টেক্সট বইয়ে দেখতে পাবে যে যখন BPGA থেকে PGALD এই স্টেপটা আসছে, BPGA থেকে PGALD এই স্টেপটা আসছে, তখন সেখানে কি লেখা আছে, বিজারণ লেখা আছে, তখন সেখানে রিডাকশন লেখা আছে। কেন লেখা আছে, কারণ এই যে NADPH+H+ এখানকার যে হাইড্রোজেনটা ছিল, সেই হাইড্রোজেনটা এখানে কাজে লাগানো হয়েছে, অর্থাৎ হাইড্রোজেনটা এখানে কোথাও একটা ঢোকানো হয়েছে। আর হাইড্রোজেন যখনই কোনো জায়গার সঙ্গে যুক্ত হয়ে যায় তখন সেটাকে আমরা কি বলি, রিডাকশন বা বিজারণ। তাহলে এবার একটা প্রশ্ন কেলভিন সাইকেল থেকে লাস্ট, যে আমরা যদি 12 অণু BPGA থেকে 12 অণু PGALD বানাই, 12 অণু BPGA থেকে 12 অণু PGALD বানাই, তাহলে কতগুলো আমাদের NADPH+H+ ব্যবহার করতে হবে। 12 অণু থেকে 12 অণু PGALD বানাচ্ছি, তার মানে নিশ্চয়ই এখানেও 12 অণু NADPH+H+ ইউজ করব। আর কতগুলো NADP তৈরি হবে, নিশ্চয়ই এখানে 12 অণু NADP তৈরি হবে। ঠিক আছে, তাহলে 12 অণু NADPH+H+ এখানে ব্যবহার করলাম, 12 অণু ATP তার উপরের স্টেপে ব্যবহার করলাম, আর 6 অণু ATP আমরা এখানে ইউজ করলাম। এই হচ্ছে আমাদের টোটাল কেলভিন সাইকেলের গল্প। এখানে আরো একটা জিনিস তোমাদের যেটা পড়তে হবে, যে কেলভিন সাইকেল শুধুমাত্র শুরু করতে কোন এনজাইমটা লাগে, আমরা বলবো এনজাইমের নাম হচ্ছে রুবিস্কো। এটা নিয়ে আমাদের নেক্সট টপিক, আমাদের এনজাইমের নাম হচ্ছে কি, রুবিস্কো। এটা খুবই ইম্পর্টেন্ট, এটা তোমাদের খুবই 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 ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসার মতো কোয়েশ্চেন, যে রুবিস্কো কোন পাথওয়েতে প্রথম এনজাইম হিসেবে কাজ করে, বা রুবিস্কোর ইম্পর্টেন্সটা কি সালোক সংশ্লেষের ক্ষেত্রে। আমরা বলবো যে রুবিস্কো কি করে, আমাদের কেলভিন সাইকেলটাকে শুরু করে, কার্বন ডাই অক্সাইডের সঙ্গে RUBPর যে রিয়াকশন সেটাকে রুবিস্কো শুরু করে। ওকে, তাহলে আমরা এই যে পুরো ছকটা এখান থেকে যেটা এবার শিখলাম সেটা এখানে লেখা আছে। কি লেখা আছে দেখো, এবার তোমরা সহজেই বুঝতে পারবে জিনিসগুলো, যে 12 মলিকিউল NADPH+H+ ব্যবহৃত হয়, এক্ষুনি আমরা দেখলাম অ্যাসিড থেকে যখন অ্যালডিহাইড বানাচ্ছিলাম তখন ব্যবহার হলো, এবং 12 মলিকিউল NADP তৈরি হয়, এটাও আমরা এক্ষুনি দেখলাম, 12 মলিকিউল NADP তৈরি হয়। তারপরে আমরা কি দেখলাম, 18 অণু ATP ব্যবহৃত হয়, কোথায় ব্যবহৃত হয় সেটাও আমি দেখলাম, এবং 18 অণু NADP+ ফসফেট গ্রুপ
উৎপন্ন হয়। এটাও কোথায় হয় সেটাও আমি দেখলাম। নেক্সট, উৎপাদিত প্রথম স্থায়ী যৌগ পিজিএ 3 কার্বন যুক্ত কতগুলো পিজিএ তৈরি হয়? একবার একটা কার্বন ডাই অক্সাইড যদি আসে কতগুলো পিজিএ তৈরি হয়? একটা কার্বন ডাই অক্সাইডের জন্য 2টো পিজিএ তৈরি হয়। যদি 6টা কার্বন ডাই অক্সাইড আসে তাহলে কটা পিজিএ তৈরি হয়? বলছে 12টা তৈরি হয়। তাহলে একটা কার্বন ডাই অক্সাইড আসলে 2টো পিজিএ তৈরি হয়, 6টা কার্বন ডাই অক্সাইড তৈরি হলে 12টা পিজিএ তৈরি হয়। লাস্ট পয়েন্ট কি বলছে? আবিষ্কারক মেলভিন কেরি। এটা তো হয়েই গেল, ঠিক আছে। তাহলে প্রথমবার আমরা যেটা পড়েছিলাম আউটকাম অফ C3 সাইকেল, সেটা আরেকবার তোমাদেরকে বলে দিলাম। প্রথম যে জিনিসটা পড়েছিলাম সেটা এবার তোমাদেরকে বুঝিয়ে দিলাম যে কিভাবে কেলভিন সাইকেলের ফলে যে প্রোডাক্টগুলো তৈরি হয় সেটা কিভাবে তৈরি হয় এটা। ওকে, চলো নেক্সট আমরা দেখব যে কেলভিন সাইকেল যে শুরু করছিল যে এনজাইমটা যার নাম হচ্ছে রুবিস্কো, সেটা হচ্ছে একটা প্রবলেম সৃষ্টি করছে। কি প্রবলেম সৃষ্টি করছে সেটা কিন্তু এবার আমরা ডিটেইলসে পড়বো। যে এই যে দেখো, এই যে এটা কেলভিন সাইকেল ছিল এবং প্রথম এনজাইমটা ছিল আমাদের রুবিস্কো, যেটা আরইউবিপির সঙ্গে কার্বন ডাই অক্সাইডের রিয়াকশনটা ঘটাচ্ছিল। কিন্তু রুবিস্কোটা একটা প্রবলেমেটিক এনজাইম। কি প্রবলেম সৃষ্টি করছে এই রুবিস্কোটা সেটা কিন্তু আমরা দেখবো এবার। দেখো, এবার আমি লিখি এখানে, ছোট্ট করে এখানে একটু লিখি যে C2 সাইকেলে রুবিস্কোটার কি প্রবলেম সৃষ্টি করছে। ওকে, বলছে যে দেখো রুবিস্কোর ফুল ফর্মটা একটুখানি লিখে নি। রুবিস্কোর একটু ফুল ফর্মটা লিখে নি। রুবিস্কোর ফুল ফর্ম হচ্ছে রাইবিউলোজ বিসফসফেট কার্বক্সিলেজ অক্সিজিনেজ। এটা হচ্ছে আমাদের রুবিস্কোর ফুল ফর্ম। রুবিস্কোর ফুল ফর্ম দেখে তোমরা কি বুঝতে পারছো? রুবিস্কোর ফুল ফর্ম দেখে এটা বোঝা যাচ্ছে যে রুবিস্কো এখানে একটা কার্বক্সিলেজ কথা আছে, আর তার পাশেই একটা কি কথা আছে? অক্সিজিনেজ। অর্থাৎ রুবিস্কো যে উৎসেচকটা আছে সে কার্বন ডাই অক্সাইডের উপস্থিতিতেও কাজ করতে পারে, আবার অক্সিজেনের উপস্থিতিতেও কাজ করতে পারে। কার্বন ডাই অক্সাইডের উপস্থিতিতেও কাজ করতে পারে, আবার অক্সিজেনের উপস্থিতিতেও কাজ করতে পারে। এবার সমস্যা হচ্ছে যে কার্বন ডাই অক্সাইডের উপস্থিতিতে কাজ করলে তো আমরা দেখলাম কি হচ্ছে, কিন্তু যদি অক্সিজেন বেশি হয়ে যায় গাছের মধ্যে, বিভিন্ন কারণে হতে পারে, আমরা সেই ডিটেলসে যাচ্ছি না, যদি গাছের মধ্যে অক্সিজেন বেশি হয়ে যায় কার্বন ডাই অক্সাইডের তুলনায়, তাহলে গাছ কিন্তু অন্য একটা রাস্তা দেখে। তখন কিন্তু আর গাছ কেলভিন সাইকেল করবে না, তখন গাছ অন্য কিছু একটা করবে। সেটাই হচ্ছে আমাদের C2 সাইকেল, সেটাই আমাদের কি C2 সাইকেল। এবার দেখো কি বলছে যে যদি এখানে দুটো লাইন লিখি আমি, যে দুটো লাইন কি লিখবো এখানে, যে যদি দেখো, যদি গাছে এক সেকেন্ড, যদি কি হচ্ছে, যদি গাছে কার্বন ডাই অক্সাইড কনসেন্ট্রেশন গ্রেটার দেন অক্সিজেন কনসেন্ট্রেশন হয়, তাহলে 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 কি হয়? কেলভিন সাইকেল হয়। তাহলে গাছে কেলভিন সাইকেল, বা যেটাকে আমরা C3 সাইকেল বলি, সেটা হয়, C3 সাইকেল হয়। কিন্তু যদি গাছে কার্বন ডাই অক্সাইড কনসেন্ট্রেশন লেস দেন অক্সিজেন কনসেন্ট্রেশন হয়ে যায়, অর্থাৎ অক্সিজেন কনসেন্ট্রেশন বা ঘনত্ব যদি গাছে বেড়ে যায়, তাহলে কি হয়? তাহলে C2 সাইকেল হয়। ঠিক আছে, বুঝতে পারলে? এবার রিয়াকশনটা দেখে নি যে C2 সাইকেল বলতে স্যার কি বোঝাতে চাইছেন। দেখো, যদি কার্বন ডাই অক্সাইড, খুব সিম্পলি লিখছি, ওকে, কার্বন ডাই অক্সাইড যদি আরইউবিপির সঙ্গে যুক্ত হয় এবং এখানে যদি রুবিস্কো এনজাইম কাজ করে, তাহলে আমাদের কি কি জিনিসগুলো তৈরি হচ্ছিল আমি ব্যালেন্স না করেই লিখছি। আমাদের তৈরি হচ্ছিল গ্লুকোজ, আমাদের তৈরি হচ্ছিল জল, আর আমাদের তৈরি হচ্ছিল কি? আমাদের তৈরি হচ্ছিল অক্সিজেন। কিন্তু যদি এবার এটাকে আমি পাল্টে দিই, এটাকে কার্বন ডাই অক্সাইড না লিখে আমি যদি অক্সিজেন লিখে দিই, তাহলে আমাদের কি তৈরি হবে? তাহলে আমাদের তৈরি হবে, সরি, C6H12 লিখে দিলাম, এটা এরকম নয়, আমি শুধু ফার্স্ট প্রোডাক্টটা লিখছি, পিজিএ।
ফার্স্ট প্রোডাক্টটা আমি শুধু লিখবো পিজিএ। ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি হচ্ছিল যদি কার্বন ডাই অক্সাইড আর আরইউবিপি একসাথে মারামারি করে রুবিস্কোর উপস্থিতিতে। কিন্তু যদি অক্সিজেন চলে আসে এবং এনজাইমের নাম যদি সেম থাকে, এনজাইমের নাম যদি রুবিস্কোই থাকে, তাহলে আমাদের কি তৈরি হবে? তাহলে কিন্তু ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি হবে ঠিকই, কিন্তু কম পরিমাণে হবে। তার সাথে একটা ফালতু জিনিস তৈরি হবে, সেই ফালতু জিনিসটার নাম হচ্ছে ফসফোগ্লাইকোলেট। তার নাম হচ্ছে কি? ফসফোগ্লাইকোলেট। ফসফোগ্লাইকোলেট এটা 2 কার্বন যুক্ত। ফসফোগ্লাইকোলেট কত কার্বন যুক্ত? 2 কার্বন যুক্ত। আর এর সঙ্গে কি তৈরি হবে? এর সঙ্গে তৈরি হবে 1 অণু পিজিএ। আমি শুধু পিজিএ লিখলাম এখানে। পিজিএটা কত কার্বন যুক্ত? পিজিএটা হচ্ছে 3 কার্বন যুক্ত। তাহলে একটুখানি খেয়াল করে দেখো, একটুখানি ভালো করে দেখো, একটুখানি ভালো করে দেখো যে আরইউবিপি এটা হচ্ছে 5 কার্বন যুক্ত। সেই 5 কার্বন যুক্ত আরইউবিপিটা অক্সিজেনের সঙ্গে যুক্ত হলো এবং 2 কার্বন যুক্ত ফসফোগ্লাইকোলেট আর 3 কার্বন যুক্ত পিজিএতে ভেঙে গেল। কিন্তু এই আরইউবিপিটাই যখন কার্বন ডাই অক্সাইডের সাথে যুক্ত হচ্ছিল, কার্বন ডাই অক্সাইডের ভিতরে 1টা কার্বন আছে, আরইউবিপির ভেতরে 5টা কার্বন আছে, তাহলে এই 5টা কার্বন আর এই 1টা কার্বন, এই দুজন মিলে হয়ে গেল 6টা কার্বন। সেই 6টা কার্বন সমান দুভাগে ভাগ হয়ে গেল এবং পিজিএ তৈরি করলো কত? 2 অণু পিজিএ তৈরি করলো। 2 অণু পিজিএ কত কার্বন যুক্ত? 3 কার্বন যুক্ত। কিন্তু এটা কখন? যখন কার্বন ডাই অক্সাইড থাকছে। অক্সিজেন থাকলে কিন্তু প্রোডাক্ট পাল্টে যাচ্ছে, তখন আর পিজিএ তৈরি হচ্ছে না। পিজিএ যদি কম তৈরি হয় তার মানে নিশ্চয়ই কেলভিন সাইকেলও কম হবে। কেলভিন সাইকেল যদি কম হয় তাহলে গ্লুকোজ কম তৈরি হবে। গ্লুকোজ যদি কম তৈরি হয় তখন আমরা বলবো যে গাছটার সমস্যা হয়েছে, নিশ্চয়ই গাছটা C2 সাইকেলে ঢুকে পড়েছে। তাহলে এবার যেহেতু প্রথম যে যৌগটা তৈরি হলো সেটা হচ্ছে 2 কার্বন যুক্ত ফসফোগ্লাইকোলেট, তাই আমরা এই সাইকেলটাকে বলি C2 সাইকেল। ঠিক আছে? তাহলে C2 সাইকেলের নাম কোথা থেকে এসছে? আমরা বলবো যে অধিক অক্সিজেনের উপস্থিতিতে অক্সিজেন আরইউবিপির সঙ্গে বিক্রিয়া করে এবং তৈরি করে 2 কার্বন যুক্ত ফসফোগ্লাইকোলেট। যেহেতু C2 সাইকেলের ক্ষেত্রে প্রথম উৎপাদিত যৌগটি 2 কার্বন যুক্ত, তাই জন্য এই সাইকেলের নাম কি? C2 সাইকেল। ওকে, চলো নেক্সট। এবার আমরা C2 সাইকেলটাকে একটুখানি ব্রিফলি দেখে নেব। পরীক্ষায় এটা খুব বেশি আসে না, কিন্তু এটা পড়ে রাখা অবশ্যই দরকার যে C2 সাইকেলের ক্ষেত্রে কোন কোন কোষ অংশগ্রহণ করে, কি কি একটা সাবস্ট্রেট তৈরি হয়, বা কি কি সাইডে সাইডে এমন কিছু জিনিস তৈরি হয় যেটা গাছের মেবি কাজে লাগতে পারে, কতগুলো এটিপি তৈরি হয় বা আদৌ এটিপি তৈরি হয় কি হয় না, এই জিনিসগুলো একটুখানি পড়ে রাখা দরকার। তো আমরা খুব সহজে জিনিসটাকে দেখব। দেখো, এই যে অক্সিজেন চলে এসছে, অক্সিজেন চলে এসেছে এবং অক্সিজেন আরইউবিপির সঙ্গে বিক্রিয়া করতে শুরু করে দিয়েছে রুবিস্কো এনজাইমের উপস্থিতিতে। রুবিস্কো এনজাইমের উপস্থিতিতে অক্সিজেন যদি আরইউবিপির সঙ্গে বিক্রিয়া করে তাহলে আমরা কি বলছিলাম? কি তৈরি হবে? ফসফোগ্লাইকোলেট তৈরি হবে। কি তৈরি হবে? ফসফোগ্লাইকোলেট। ফসফোগ্লাইকোলেট কত কার্বন যুক্ত? 2 কার্বন যুক্ত। এই ফসফোগ্লাইকোলেটটা আমাদের দরকার নেই বা গাছেরও দরকার নেই। গাছ বলছে যে ফসফোগ্লাইকোলেটটা নিয়ে আমি কি করব? ফসফোগ্লাইকোলেট নিয়ে তো আমি কেলভিন সাইকেল করতে পারবো না। এখানে একটা আবার পিজিএ তৈরি হয়েছে যেটা 3 কার্বন যুক্ত। ঠিক আছে? তো 3 কার্বন যুক্ত যেটা পিজিএ, সেটা নিশ্চয়ই কেলভিন সাইকেলে অংশগ্রহণ করতে পারবে, সেটা নিয়ে আমাদের মাথা ব্যথা নেই। কিন্তু এই যে ফসফোগ্লাইকোলেট, এটা নিয়ে গাছের মাথা ব্যথা আছে, কারণ ফসফোগ্লাইকোলেটটা C2 সাইকেলে বসে আছে, C3 সাইকেলে যেতে পারছে না। তাই জন্য গাছ বলছে যে এই ফসফোগ্লাইকোলেটটাকে যেভাবেই হোক আমাকে তাড়াতে হবে, এই ফসফোগ্লাইকোলেটটা দিয়ে আমাকে অন্য কিছু বানাতে হবে যাতে করে আমি আমার যে C3 সাইকেল বা খাবার তৈরি করার সাইকেল সেটা যাতে আমি ঘুরিয়ে পাই। তাই জন্য গাছ কি করেছে? দেখো, গাছ প্রথমে এই যে পুরো জিনিসটা, এটা কি জিনিস? এই পুরো জিনিসটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্টের মধ্যে ফসফোগ্লাইকোলেটটা তৈরি হয়েছে। ফসফোগ্লাইকোলেটটাকে গাছ প্রথমে গাছ চেঞ্জ করলো কিসে? গ্লাইকোলেটে। ফসফোগ্লাইকোলেটটাকে প্রথমে গাছ কিসে চেঞ্জ করলো? গ্লাইকোলেটে। ওকে, এরপর এই গ্লাইকোলেটটাকে ক্লোরোপ্লাস্টের মধ্যে আর কিছুই করা যাচ্ছে না, তাই জন্য ক্লোরোপ্লাস্ট কি করলো? গ্লাইকোলেটটাকে পাঠিয়ে দিল নতুন একটা অর্গানিজমে, যেটাকে আমরা কি বলে দিচ্ছি? যেটাকে আমরা বলছি পারক্সিজম। এখানে লেখাটা নিচে আছে, এজন্য ঢাকা পড়ে গেছে, আমি এখানে লিখে দিচ্ছি। এই যে পুরো জিনিসটা দেখতে পাচ্ছ, এর নাম হচ্ছে পারক্সিজম। তোমরা সেমিস্টার 1-এ পড়ে এসেছো এটা। পারক্সিজম হচ্ছে একটা সেল অর্গানেল যেটা উদ্ভিদের ক্ষেত্রে থাকে। পারক্সিজম কিসে সাহায্য করে?
পারক্সিজম কিসে সাহায্য করে? H2O2 হাইড্রোজেন পারক্সাইডের বিষক্রিয়াকে দূরীভূত করতে সাহায্য করে পারক্সিজম। ওকে, এটা সেমিস্টার 1-এ তোমরা সেল চ্যাপ্টারে পড়ে এসেছো, সেটাই এখানে দেখানো হচ্ছে পারক্সিজম। তো পারক্সিজমের মধ্যে কি চলে গেল? পারক্সিজমের মধ্যে গ্লাইকোলেটটা চলে গেল। এই গ্লাইকোলেটটা থেকে কি তৈরি করা হলো? গ্লাইঅক্সাইলেট, তারপরে গ্লাইসিন। এবং গ্লাইসিন যখন তৈরি করা হলো পারক্সিজমের মধ্যে, সেই গ্লাইসিনটাকে আবার সামনে পাঠিয়ে দেওয়া হলো, কারণ পারক্সিজম গ্লাইসিনটাকে আর ভাঙতে পারছে না। গ্লাইসিনটাকে পাঠিয়ে দেওয়া হলো কোথায়? নিচে তোমরা দেখতে পাচ্ছ মাইটোকন্ড্রিয়া। নিচে তোমরা দেখতে পাচ্ছ কি? মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়ার মধ্যে পাঠিয়ে দেওয়া হলো গ্লাইসিনটাকে। গ্লাইসিন থেকে এবার কি তৈরি হচ্ছে? গ্লাইসিন থেকে সেরিন তৈরি হচ্ছে। গ্লাইসিন থেকে সেরিন তৈরি হচ্ছে এবং ঠিক এই জায়গাটাতে একটা ডিঅ্যামিনেশন ঘটছে, মানে এখানে একটা অ্যামোনিয়া গ্রুপ বেরিয়ে যাচ্ছে। ঠিক আছে, যাই হোক, তাহলে গ্লাইসিন থেকে সেরিন তৈরি হলো এবং এই গ্লাইসিন থেকে সেরিন তৈরি হওয়ার পর সেরিনটা দেখো, সেরিনটা আবার কোথায় চলে গিয়েছে? সেরিনটা আবার পারক্সিজমে গিয়েই ঢুকেছে। তাহলে পারক্সিজম গ্লাইসিনটাকে ছুঁড়ে মেরেছিল আর ঘুরিয়ে কি পেলো? ঘুরিয়ে পেলো হচ্ছে সেরিন। সেরিন থেকে আবার গ্লিসারেট তৈরি হলো। সেরিন থেকে আবার গ্লিসারেট তৈরি হলো। গ্লিসারেটটাকে আবার ক্লোরোপ্লাস্টে পাঠিয়ে দেওয়া হলো। আর তোমরা জানো গ্লিসারেট মানেই হচ্ছে গ্লিসারিক অ্যাসিড। গ্লিসারেট মানেই হচ্ছে কি? গ্লিসারিক অ্যাসিড। এই গ্লিসারেটের সাথে যদি আমি একটা ফসফেট গ্রুপ লাগিয়ে দিই তাহলেই তো হয়ে গেল ফসফোগ্লিসারিক অ্যাসিড বা PGA। সেটাই তো আমি চাইছি, যে আমি যেভাবেই হোক ফসফোগ্লাইকোলেটটাকে সরিয়ে যেভাবেই হোক আমি PGA তৈরি করব। তো সেটা করার জন্য আমাকে কত ঝামেলা করতে হলো। ফসফোগ্লাইকোলেট থেকে প্রথমে গ্লাইকোলেট বানাতে হলো, গ্লাইকোলেটটাকে আমাকে পারক্সিজমে ঢোকাতে হলো, পারক্সিজমে গিয়ে ও গ্লাইকোলেট থেকে গ্লাইঅক্সাইলেট হলো, গ্লাইসিন হলো, গ্লাইসিনটাকে আবার আমাকে মাইটোকন্ড্রিয়াতে পাঠাতে হলো, মাইটোকন্ড্রিয়া থেকে সেরিন হলো, সেরিন হয়ে আবার ঘুরে আসলো পারক্সিজমে, সেরিন থেকে আবার গ্লিসারেট তৈরি হলো, গ্লিসারেটটাকে আবার আমি ক্লোরোপ্লাস্টে ফেরত পাঠালাম, ক্লোরোপ্লাস্টে গ্লিসারেটটা গিয়ে একটা ফসফেট গ্রুপ অ্যাড করে এখানে একটা ফসফেট গ্রুপ যুক্ত হয়েছে, যুক্ত হয়ে কি তৈরি করলো? 3PGA বা 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড। এবং আমরা জানি যে কেলভিন সাইকেল ফসফোগ্লিসারিক অ্যাসিড দিয়েই শুরু হয়ে গেল আমাদের এখানে আবার কি, এটার নাম কি? কেলভিন সাইকেল। এই হচ্ছে আমাদের C2 চক্র। এবার গাছ কি কখনোই চাইবে যে এত বড় একটা ঝামেলা করি আমি? গাছ কখনোই চাইবে না, কারণ প্রচন্ড ক্ষতি, সময়ের লস, এনার্জি লস, কতগুলো কোষ সংজ্ঞাণু এখানে অংশগ্রহণ করছে, খুব ঝামেলা। তোমরা যদি C2 সাইকেল পরীক্ষায়, অবশ্যই এটা খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যে কোন কোন কোষ সংজ্ঞাণু অংশগ্রহণ করে, তাহলে আমি কিভাবে লিখবো? দেখো কিভাবে লিখছি। দেখো, প্রথমে আমি এখানে লিখছি ক্লোরোপ্লাস্ট, পরপর সিকোয়েন্স অনুসারে লিখবো, ঠিক আছে? প্রথমে আমি এখানে লিখবো ক্লোরোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্ট থেকে জিনিসটা কোথায় গেল? জিনিসটা চলে গেল পারক্সিজমের কাছে। আগে পিছে লিখলে হবে না, পরপর লিখতে হবে। প্রথমে চলে গেল পারক্সিজমের কাছে, পারক্সিজম থেকে কোথায় চলে গেল? পারক্সিজম থেকে চলে গেল কোথায়? মাইটোকন্ড্রিয়ার কাছে। তাহলে এখানে তোমাকে লিখতে হবে কি? মাইটোকন্ড্রিয়া। এখানে তোমাকে লিখতে হবে কি? মাইটোকন্ড্রিয়া। এটা হচ্ছে সিকোয়েন্স। C2 সাইকেল কিভাবে চলে তার সিকোয়েন্স। মাইটোকন্ড্রিয়া থেকে দেখো আবার সেরিনটা কোথায় ঘুরে চলে এসেছিল? পারক্সিজমের কাছে। তাহলে মাইটোকন্ড্রিয়া থেকে পরে আবার কোথায় যাবে? এখানে আমরা লিখে ফেলবো পারক্সিজম। এখানে আমরা কি লিখে ফেলবো? পারক্সিজম। এবং পারক্সিজম থেকে যে সেরিনটা গিয়েছিল সেখান থেকে গ্লিসারেট তৈরি হয়েছিল, গ্লিসারেট যেহেতু আবার গিয়েছে ক্লোরোপ্লাস্টে, তাই জন্য এখানে এরকম একটা দাগ দাও। এই হচ্ছে আমাদের সিকোয়েন্স, যে কিভাবে আমাদের C2 সাইকেলটা চলে। আরেকটা কোয়েশ্চেন পরীক্ষায় আসতে পারে, খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে C2 সাইকেলকে আমরা প্রয়োজনীয় ক্ষতিকর পদ্ধতি বলি কেন? কি কোয়েশ্চেন? প্রয়োজনীয় ক্ষতিকর পদ্ধতি আমরা C2 সাইকেলকে কেন বলে থাকি? এখানে তুমি যদি পুরো সাইকেলটা দেখো তাহলে তুমি একটা জিনিস দেখতে পাবে যে এখানে একটা সেরিন বলে জিনিস তৈরি হয়েছে, সেরিন। আর একটা জিনিস তুমি দেখতে পাবে যে এখানে গ্লাইসিন বলে একটা জিনিস তৈরি হয়েছে। তাহলে এই যে সেরিন আর গ্লাইসিন, এই দুটো হচ্ছে খুব ইম্পর্টেন্ট অ্যামিনো অ্যাসিড। এই দুটো অ্যামিনো অ্যাসিডকে কাজে লাগিয়ে গাছ কি তৈরি করতে পারে? প্রোটিন তৈরি করতে পারে, এবং এই প্রোটিন গাছের ক্ষেত্রে হেল্পফুল হতে পারে। তাহলে যদি পরীক্ষায় কোয়েশ্চেন আসে যে সালোক সংশ্লেষের মধ্যে C2 সাইকেলকে কেন প্রয়োজনীয় ক্ষতিকর পদ্ধতি বলা হয়, তোমরা কি বলবে? যে সালোক সংশ্লেষের C2 সাইকেল চলার সময়ে সেরিন আর গ্লাইসিন এই দুটো অ্যামিনো অ্যাসিড উৎপন্ন হয়, যেগুলো গাছকে হেল্প করে পরবর্তীকালে প্রোটিন তৈরি করতে। কিন্তু যেহেতু এই প্রসেসটাতে অনেকগুলো সেল অর্গানেল আমাদের কাজে লাগাতে হচ্ছে, অর্থাৎ গাছকে অনেক বেশি এনার্জি খরচ করতে হচ্ছে, তাই জন্য এটা একটা ক্ষতিকর পদ্ধতি। তাহলে প্রয়োজনীয় কেন? কারণ অ্যামিনো অ্যাসিড তৈরি হচ্ছে। ক্ষতিকর কেন? কারণ গাছকে অনেক এনার্জি খরচা করতে হচ্ছে, তার সাথে সাথে অনেকগুলো
সেল অর্গানেলকে ইনভলভ করাতে হচ্ছে। এই গেল আমাদের সিটু সাইকেল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। সিটু সাইকেলের এক্সাম্পলও পরীক্ষায় আসে যে কোন উদ্ভিদের ক্ষেত্রে দেখা যায়। সব থেকে পপুলার যে এক্সাম্পলটা আমরা এখানে পড়ি সেটা হচ্ছে ধান। ধান ছাড়াও রয়েছে গম, গম ছাড়াও রয়েছে বার্লি। এগুলো হচ্ছে সিটু সাইকেল করে বা সিটু সাইকেল দেখায় এমন কিছু গাছের নাম। ওকে, এটাও পরীক্ষায় আসতে পারে। নেক্সট, এবার এ বলছে যে এই বাচ্চাটা বলছে যে ফটো রেসপিরেশন থেকে কিভাবে বাঁচা যায়। এবার হোয়াট ইজ ফটো রেসপিরেশন? এতক্ষণ ধরে তোমরা যেটা পড়লে, এতক্ষণ ধরে তোমরা যেটা দেখলে যে সিটু সাইকেল, এই সিটু সাইকেলকেই আমরা বলি ফটো রেসপিরেশন। এই সিটু সাইকেলেই আরেকটা নাম হচ্ছে কি ফটো রেসপিরেশন। তাহলে সেটা আমি এখানে লিখে দিচ্ছি, এটা হচ্ছে কি ফটো রেসপিরেশন। এবার প্রশ্ন হচ্ছে স্যার কেন এটাকে রেসপিরেশন বলছি? কারণ আমরা জানি যে রেসপিরেশন বলতে সাধারণত অক্সিজেনের ইউজকে বোঝানো হয়। সাধারণত কাকে বোঝানো হয়? অক্সিজেনের ইউজকে। তাহলে এখানে যেহেতু গাছ কাকে কাজে লাগাচ্ছে? গাছ অক্সিজেনকে কাজে লাগাচ্ছে, তাই জন্য এই প্রসেসটাকে বলা হচ্ছে ফটো রেসপিরেশন। ঠিক আছে, ফটো রেসপিরেশন। তো সেটাই এই বাচ্চাটা এবার বলছে যে কিভাবে আমি বাঁচবো, কিভাবে আমি অক্সিজেনকে অ্যাভয়েড করব। অক্সিজেনকে আমি যদি যুক্ত করতে চাইছি তাহলে তো আমার তো সমস্যা হয়ে যাচ্ছে, আমাকে তো এনার্জি খরচা করতে হচ্ছে। তাহলে এই বাচ্চাটা ভাবছে যে কিভাবে বাঁচা যায়। এই বাচ্চাটা ধরে নাও গাছ, গাছ ভাবছে যে কিভাবে ফটো রেসপিরেশনের হাত থেকে বাঁচা যায় বা সিটু সাইকেলের হাত থেকে বাঁচা যায়। যারা যারা ভেবে নিতে পারলো, যারা যারা ডারউইনের মতো অভিযোজনের দিকে এক ধাপ এগিয়ে গেল, তারাই হচ্ছে C4 প্লান্টস। মানে যারা সফল হলো, ফটো রেসপিরেশনটাকে অ্যাভয়েড করতে পারলো, অক্সিজেনটাকে তাড়িয়ে দিতে পারলো, তারাই কারা? C4 প্লান্টস। তাহলে আমাদের নেক্সট টপিক হচ্ছে C4 প্লান্টস। দেখো যে নর্মালি আমরা যখন গাছের একটা অ্যানাটমি পড়ি, পাতার যখন আমরা একটা গঠন পড়ি, তখন পাতার গঠনের ক্ষেত্রে আমরা কি বলি যে এরকম আমাদের পাতা থাকে, পাতার এখানের দিকে এরকম মেসোফিল কলা থাকে, আর এই মেসোফিল কলার মধ্যেই আমাদের কি থাকে? আমাদের প্যারেনকাইমা কলার মধ্যে ক্লোরোপ্লাস্ট থাকে। এই ক্লোরোপ্লাস্টের মধ্যে সাধারণত কি হতে পারে? অক্সিজেনও আসতে পারে, কার্বন ডাই অক্সাইডও আসতে পারে। কোনো গ্যারেন্টি নেই যে অক্সিজেনের কনসেন্ট্রেশন যদি বেশি হয়ে যায় তাহলে এই প্যারেনকাইমার ভেতরে যে ক্লোরোপ্লাস্টগুলো আছে তার মধ্যে কিন্তু ফটো রেসপিরেশন হতে পারে। ওকে, এবার C4 প্লান্টসগুলো কি করেছে? এবার দেখো বাঁদিকের ছবিটা দেখো। দেখো এই যে বাইরের দিকে তোমরা দেখতে পাচ্ছ, এইখানে আমি একটা অন্য কালার নিই, ডার্ক কালার নিই একটা। দেখো এখানে দুটো লেয়ার আছে। বাইরের দিকে এই যে এগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই যে এই যে এই জিনিসগুলো যে তোমরা দেখতে পাচ্ছ, এগুলো কি? এই জিনিসগুলো আমি পুরোটা কভার করি, তাহলে কালিটা তোমরা বুঝতে পারবে, না হলে কালিটা মিশে যাবে। ওকে, এই দেখো এই যে বাইরের দিকে যে আমি যে রাউন্ডটা দিলাম, এই পুরো রাউন্ডটা হচ্ছে আমি লম্বা 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 করে যে এক্ষুনি জিনিসগুলো আঁকছিলাম সেগুলো। অর্থাৎ এগুলো কি? প্যারেনকাইমা। প্যারেনকাইমাও বলতে পারি, মেসোফিল কলাও বলতে পারি। কোনগুলো তাহলে বললাম? এই যে বাইরের গুলো, এগুলো হচ্ছে কি প্যারেনকাইমা বা মেসোফিল। এগুলো প্রত্যেকটা গাছের ক্ষেত্রেই আছে, প্রত্যেকটা যে কোনো গাছের ক্ষেত্রেই আছে। তাহলে C4 গাছের ক্ষেত্রে এক্সট্রা কি আছে? দেখো ভেতরের দিকেও আবার আমরা দেখতে পাচ্ছি, ভেতরের দিকেও আবার আমরা কিছু এরকম চারকোনা চারকোনা জিনিস দেখতে পাচ্ছি ভেতরের দিকেও। এই জিনিসগুলো কিন্তু সবার ক্ষেত্রে থাকে না, এই জিনিসগুলো সবার ক্ষেত্রে থাকে না। এগুলো শুধুমাত্র C4 উদ্ভিদের ক্ষেত্রেই দেখতে পাওয়া যায়। ভেতরের এই যে চাকতিগুলো, এই চাকতিগুলোকে আমরা বলি বান্ডেল সিড। এগুলোকে আমরা কি বলি? বান্ডেল সিড। তাহলে একটু যদি তুমি এখানে লেখাটা লক্ষ্য করো, এবার লেখাটা যদি লক্ষ্য করো তাহলে দেখবে বাইরের দিকে, বাইরের যে চাকতিটা আছে সেটার নাম কি লেখা আছে? মেসোফিল। আর ভেতরের দিকে যে ছোট চাকতিটা আছে সেটার নাম কি লেখা আছে? বান্ডেল সিড সেল। অর্থাৎ C4 প্লান্টস নতুন একটা জিনিস এনেছে, বান্ডেল সিড এনেছে। কেন এনেছে আমি এখানে লিখছি। এবার দেখো এখানে আমি কি লিখব? বান্ডেল সিডের বৈশিষ্ট্য। খুব ইম্পর্টেন্ট, তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। আমি যেগুলো মানে জেনারেল পয়েন্ট এগুলো অলরেডি বোর্ডে লিখে দিয়েছি যাতে তোমাদের সময় কম লাগে, কিন্তু যেগুলো আরও ইম্পর্টেন্ট, একটু বেশি ডিটেলসে আছে, সেগুলো আমি কিন্তু এখানে নিজে হাতে করে লিখছি। তোমরাও আমার সাথে পড়ো বা লেখো। আমরা কি লিখব? যে C4 উদ্ভিদের ক্ষেত্রে, C4 খুবই ইম্পর্টেন্ট, C4 উদ্ভিদের ক্ষেত্রে বাইরের দিকে, C4 উদ্ভিদের ক্ষেত্রে বাইরের দিকে প্যারেনকাইমা কলা। বাইরের দিকে কি থাকে? প্যারেনকাইমা কলা। এইটা কি হয়ে গেল? প্যারেনকাইমাটা বাদ পড়ে গেছে, মা। প্যারেনকাইমা কলা এবং এবং ভেতরের দিকে, এবং এর ভেতরের দিকে, এবং এর ভেতরের দিকে
বান্ডেল সিদের আবরণী থাকে, ভেতরের দিকে কি থাকে, একটুখানি কালারটা চেঞ্জ করে লিখছি, কি থাকে, বান্ডেল সিদ আবরণী, বান্ডেল সিদ এর আবরণী বা বান্ডেল সিদ কোষ থাকে, বান্ডেল সিদ কোষ থাকে। এবার আরেকটা জিনিস তোমরা এখানে খেয়াল করো ছবিটাতে, যে বান্ডেল সিদের ইম্পর্টেন্সটা কি। বান্ডেল সিদের ভেতরে এরকম কিছু ছোট ছোট জিনিস দেখতে পাওয়া যাচ্ছে, এই যে এরকম কিছু ছোট ছোট জিনিস দেখতে পাওয়া যাচ্ছে, এগুলো আবার কি, এই যে বান্ডেল সিদের ভেতরেও দেখতে পাওয়া যাচ্ছে, বাইরেও দেখতে পাওয়া যাচ্ছে, মেসোফিলের মধ্যেও দেখা যাচ্ছে, আবার বান্ডেল সিদের মধ্যেও দেখা যাচ্ছে। এগুলো হচ্ছে ক্লোরোপ্লাস্ট। আমরা যদি ক্লোরোপ্লাস্টের লোকেশন পড়ি, সাধারণত আমরা বলে থাকি যে ক্লোরোপ্লাস্ট বাইরের দিকে থাকে বা প্যারেনকাইমা কলার মধ্যে থাকে, কিন্তু C4 উদ্ভিদের ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি, যে ভেতরে যে বান্ডেল সিদ কোষগুলো আছে সেই বান্ডেল সিদ কোষগুলোর মধ্যেও আমাদের কি দেখা যাচ্ছে, বান্ডেল সিদ কোষগুলোর মধ্যেও আমাদের ক্লোরোপ্লাস্ট দেখা যাচ্ছে, অর্থাৎ বাইরেও ক্লোরোপ্লাস্ট, ভেতরেও ক্লোরোপ্লাস্ট। সেটাই আমি এখানে লিখব, সেটাই আমি এখানে এবার কি লিখব, যে C4 প্লান্টে বা C4 উদ্ভিদে বান্ডিল আবরণী কোষ, C4 উদ্ভিদে বান্ডিল আবরণী কোষ, বান্ডেল আবরণী কোষ এবং প্যারেনকাইমা কলা, বান্ডেল আবরণী কোষ এবং প্যারেনকাইমা কলা উভয়তেই, প্যারেনকাইমা কলা উভয়তেই কি দেখা যাচ্ছে, উভয়তেই কি দেখা যাচ্ছে, ক্লোরোপ্লাস্ট দেখা যায়, উভয়তেই কি দেখা যায়, ক্লোরোপ্লাস্ট। এবার প্রশ্ন করবে তোমরা যে তো কি হয়েছে, ক্লোরোপ্লাস্ট আছে তো আছে, ক্লোরোপ্লাস্ট আছে তো কি এক্সট্রা জিনিসটা হয়েছে, C4 গাছের ক্ষেত্রে কি অ্যাডভান্টেজটা পাওয়া গেল শুনি, অক্সিজেনের যে প্রবলেমটা ছিল সেটা কিভাবে দূর করা হলো শুনি। আমি এবার বলছি, দেখো লাস্ট পয়েন্ট লিখছি, এটা মানে নিটে এসেছিল এই কোয়েশ্চেনটা, খুব ইম্পর্টেন্ট লাইন, ভালো করে শুনবে, যে বান্ডিল আবরণী, ভালো মতো শুনবে, বান্ডেল আবরণী কোষগুলি, বান্ডেল আবরণী কোষ গ্যাসের এক্সচেঞ্জ হয় না, বান্ডেল আবরণী কোষে গ্যাসের এক্সচেঞ্জ হয় না, তাহলে বান্ডেল আবরণী কোষ গ্যাস এক্সচেঞ্জ করে না, গ্যাস এক্সচেঞ্জ কি করে না, গ্যাস এক্সচেঞ্জ করে না, বান্ডেল আবরণী কোষ গ্যাস এক্সচেঞ্জ করে না, মানে বাইরে থেকে বান্ডেল আবরণী কোষের ক্লোরোপ্লাস্টে গ্যাস ঢুকতে পারবে না, ঠিক আছে, কোনো গ্যাস ঢুকতে পারবে না, না কার্বন ডাইঅক্সাইড না অক্সিজেন, কেউ ঢুকতে পারবে না। তার মানে যদি এবার জিনিসটা তোমাদেরকে বোঝানোর জন্য যদি কনফিউজ হয়ে যাও তাহলে বলি, এটা ধরে নাও একটা পাতা, পাতার বাইরের দিকে কি আছে, পাতার বাইরের দিকে আছে প্যারেনকাইমা, যেগুলো প্যারেনকাইমা, আর ভেতরের এই ছোট বলটা কি, ভেতরের এই বলটা হচ্ছে তোমাদের কি বললাম এতক্ষণ ধরে, বান্ডেল সিদ। ওকে, এবার ধরে নাও বাইরে থেকে কার্বন ডাইঅক্সাইড এসছে, বাইরে থেকে অক্সিজেনও এসেছে, ধরে নাও এটা, ওকে, কার্বন ডাইঅক্সাইডও এসেছে, অক্সিজেনও এসেছে, তো কার্বন ডাইঅক্সাইডও ঢুকে গেছে এখানে, অক্সিজেনও এসে ঢুকে গেছে এখানে, দুজনেই ঢুকে গেছে, কোথায় ঢুকে গেছে, দুজনেই প্যারেনকাইমাতে ঢুকেছে, কিন্তু না তো কার্বন ডাইঅক্সাইড ভেতরে আসতে পারছে, না তো অক্সিজেন এর থেকে আর ভেতরে আসতে পারছে, মানে প্যারেনকাইমাতেই বসে আছে, তার থেকে আর ভেতরে ঢুকতে পারছে না। তারপরে তোমরা জিজ্ঞাসা করবে তো কি হলো স্যার, তাতে কি হয়েছে, কেলভিন সাইকেলটা একটু বলুন, গাছ কি করে খাবার তৈরি করছে সেসব বলুন, বান্ডিল আবরণী কোষের সাথে খাবার তৈরি করার কি সম্পর্ক সেটা বলুন, এসব কি হচ্ছে, তাই না। দেখো এবার আমরা যাব অ্যাকচুয়াল C4 সাইকেলে, এই শুধু ওয়ার্ডটা মনে রাখবে। চলো এবার আমরা যাব হচ্ছে আসল C4 সাইকেলে। দেখো আমাদের খাবার তৈরি করার জন্য সোজা সোজা কথা কার্বন ডাইঅক্সাইড দরকার। আমি এখানে বোর্ডটাকে দুটো ভাগে ভাগ করে নেব, বোর্ডটাকে দুটো ভাগে ভাগ করে আমি যেটা করব সেটা হচ্ছে, দেখো আমি বোর্ডটাকে একটু দুটো ভাগে ভাগ করে নিই, ওকে, তেড়া বেঁকা হচ্ছে না কি রে, ও ঠিক আছে, নাও যা হয়েছে হয়েছে, এই নাও, ওকে। দুটো ভাগে কেন ভাগ করলেন স্যার, স্যার আমি ওপরে যেটা লিখবো স্যার সেটা আমি লিখবো প্যারেনকাইমা সেল, এটা আমি ওপরে কি লিখছি স্যার, প্যারেনকাইমা সেল স্যার, ওকে, আর নিচে কি লিখবো ম্যাম, নিচে লিখবো বান্ডেল আবরণী বা বান্ডেল শীট সেল, নিচে কি লিখবো ম্যাম, বান্ডেল আবরণী কোষ, ওকে, বা আমরা ইংলিশে লিখবো স্যার বান্ডেল শীট, ওকে স্যার। এবার দেখুন যে বাইরে থেকে কি আসছে, কার্বন ডাইঅক্সাইড আসছে, গাছ পাতার যে পত্ররন্ধ্র আছে সেদিক দিয়ে কার্বন ডাইঅক্সাইড ঢুকিয়ে নিয়েছে, হ্যাঁ ঢুকিয়ে নিয়েছে। কার্বন ডাইঅক্সাইড যখন ঢুকে গেল, কে বসে আছে কার্বন ডাইঅক্সাইডকে গ্রহণ করার জন্য। এতক্ষণ ধরে আমরা যখন কেলভিন সাইকেল পড়ছিলাম
তখন আমাদের প্রথম যে কার্বন ডাই অক্সাইড অ্যাকসেপ্টারটা ছিল সেটার নাম যদি ভুলে গিয়ে থাকো মনে করিয়ে দিই, RUBP। যদি তাও ভুলে গিয়ে থাকো একবার ছবিটা দেখিয়ে দিই। এই যে দেখো, আমাদের যখন C3 সাইকেল পড়ছিলাম তখন বাইরে থেকে এখানেও কার্বন ডাই অক্সাইড আসছিল। কার্বন ডাই অক্সাইডকে ধরার জন্য কে বসেছিল? RUBP। কি তৈরি হচ্ছিল? ফসফোগ্লিসারিক অ্যাসিড বা PGA। এটা C3 সাইকেলের ক্ষেত্রে, কিন্তু আমরা C3 সাইকেল পড়ছি না স্যার, আমরা কি পড়ছি স্যার? আমরা পড়ছি C4 সাইকেল স্যার। তাই জন্য C4 সাইকেলের ক্ষেত্রে প্রথম যে কার্বন ডাই অক্সাইড অ্যাকসেপ্টার সেটা পাল্টে যাবে। তার নাম কি? তার নাম হচ্ছে পেপ, ফসফোএনল পাইরুভেট। কি নাম? পেপ, বা এটার বাংলা নাম লিখে দিচ্ছে এখানে, ফসফোএনল। কি নাম? ফসফোএনল পাইরুভেট, ফসফোএনল পাইরুভেট বা পাইরুভিক অ্যাসিড। এই পেপ আর এই কার্বন ডাই অক্সাইড, এখানে আরেকটা ছোট্ট রিয়াকশন আছে, তোমাদের টেক্সট বইতেও আছে এবং আমাদের পড়াও উচিত। সেটা হচ্ছে কার্বন ডাই অক্সাইডের রিয়াকশনটা এখানে ডাইরেক্ট হয় না, কার্বন ডাই অক্সাইডের রিয়াকশনটা দুটো স্টেপে হয়। দেখো, কার্বন ডাই অক্সাইড প্রথমে কার্বন ডাই অক্সাইড জলের সঙ্গে রিয়াকশন করে। প্রথমে কার্বন ডাই অক্সাইড কার সাথে রিয়াকশন করে? জলের সঙ্গে। কি তৈরি হয়? তৈরি হয় হচ্ছে H2CO3 বা কার্বনিক অ্যাসিড। H2CO3 বা কার্বনিক অ্যাসিড। এই H2CO3টা দুটো ভাগে ভেঙে যায়। H2CO3টা কি? দুটো ভাগে ভেঙে যায়। একটা নাম হচ্ছে H+ আর একটা নাম হচ্ছে HCO3-। এটা হচ্ছে একটুখানি ডিটেইলে। যে কার্বন ডাই অক্সাইড আমরা ডাইরেক্টলি লিখতে পারতাম, একটুখানি ডিটেইলে লিখলাম যে কার্বন ডাই অক্সাইড জলের সঙ্গে রিয়াকশন করে, কার্বনিক অ্যাসিড তৈরি হয়। H2CO3 মানে হচ্ছে কার্বনিক অ্যাসিড, কার্বনিক অ্যাসিড ভেঙে যায় H+ আর কার্বনেট আয়নে, এই HCO3- এর সঙ্গে পেপটা যুক্ত হয়। তাহলে এই যে পেপ, এটা হচ্ছে HCO3 এর সাথে বিক্রিয়া করলো, সেটাই আমি তীর মেরে এখানে দেখাচ্ছি যে HCO3 এর সাথে পেপ বিক্রিয়া করছে। প্রথম এনজাইমটার নাম মনে রাখা জরুরি, পরীক্ষার জন্যও জরুরি, এমনি জ্ঞান অর্জনের জন্যও জরুরি। প্রথম যে এনজাইমটা C4 সাইকেলের ক্ষেত্রে কাজ করে তার নাম হচ্ছে পেপ কার্বক্সিলেজ। কি নাম? পেপ কার্বক্সিলেজ। পেপসেজও বলা থাকে, অনেক বইতে পেপসেজও বলা থাকে, পেপ কার্বক্সিলেজ। এবার এই যে পেপ কার্বক্সিলেজ, সেটা কার্বন ডাই অক্সাইড আসলো, যে কার্বনিক অ্যাসিড তৈরি হলো, যে কার্বনেট আয়ন যে তৈরি হলো, পেপ আর কার্বনেট এই দুজন একসঙ্গে যুক্ত হয়ে গেল। প্রথম যে প্রোডাক্টটা তার নাম হচ্ছে OA, ওয়া। মনে আছে ওয়া? কোথায় পড়েছিলাম ওয়া কোনোদিনও? তোমরা যদি, আমি নিট অর্গানাইজ সিরিজ এনেছিলাম এটার উপরে ডিটেইল, সেখানে তোমাদের রেসপিরেশন পড়িয়েছিলাম, যদি তোমরা দেখে থাকো তাহলে দেখতে পাবে ওখানে ওয়া আর কোয়া দুই ভাই, এই জিনিসগুলো আমি ডিসকাস করেছি। বাট ধরে নিচ্ছি যে তোমরা সেটা দেখোনি, অবশ্যই দেখে রাখবে, ফাঁকিবাজি করবে না। তো ফার্স্ট যে প্রোডাক্টটা আমরা তৈরি করলাম C4 সাইকেলে সেটা হচ্ছে ওয়া। ওয়ার ফুল ফর্মটা কি স্যার? ফুল ফর্ম হচ্ছে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। কত কার্বন যুক্ত? বলা হচ্ছে এটা 4 কার্বন যুক্ত। কত কার্বন যুক্ত? এখানে আমি লিখছি 4 কার্বন যুক্ত। যেহেতু প্রথম প্রোডাক্টটা 4 কার্বন যুক্ত, তাই জন্যে এই সাইকেলটার নাম C4। C4 মানে হচ্ছে কি 4 কার্বন যুক্ত এমন একটা মলিকিউল যেটা আমাদের কার্বন ডাই অক্সাইডটাকে কি করতে সাহায্য করছে? অঙ্গারাত্মীকরণ বা খাবার তৈরি করতে সাহায্য করছে। আমরা পরে পড়বো সেটা, জাস্ট তো শুরু হলো। এরপর অক্সালো অ্যাসিটিক অ্যাসিড থেকে নেক্সট যে জিনিসটা তৈরি হচ্ছে তার নাম হচ্ছে ম্যালেট। তার নাম হচ্ছে কি? ম্যালেট। ম্যালেটকে অনেকে ম্যালিক অ্যাসিডও বলে থাকে। ম্যালিক অ্যাসিড যাহা, ম্যালেটও তাহা, তোমরা করিবে না ভুল। ম্যালিক অ্যাসিড, মারামারি করবে না নিজেদের মধ্যে যে স্যার আমাকে ভুল দিয়ে দিয়েছে, আমি ম্যালেট লিখেছিলাম, বইয়ে তো ম্যালিক অ্যাসিড আছে, আমাকে ভুল দিয়ে দিয়েছে। গিয়ে বলবে যে স্যার ম্যালিক অ্যাসিড এবং ম্যালেট একই জিনিস, একটু ঠিক করে দিন, ঠিক আছে? এরপরে দেখো, ম্যালিক অ্যাসিড ম্যালেট হলো। এরপরে এই ম্যালেটটাকে আর ভাঙতে পারছি না। কোথায় আছে, কোথায় হচ্ছে এই জিনিসগুলো দেখো ভালো করে, এটা মাথায় রাখবে। প্যারেনকাইমা সেলের মধ্যে এইসব গল্প চলছে। বাতাস থেকে কার্বন ডাই অক্সাইড নিয়েছে, প্যারেনকাইমা সেলগুলো পাতার মধ্যে আছে, এবং প্যারেনকাইমা সেলগুলো কি তৈরি করেছে? ওয়া তৈরি করেছে। ওয়া থেকে ম্যালেট তৈরি করেছে। ম্যালেট থেকে আর কিছু করতে পারছে না। এরপরে এই ম্যালেটটাকে প্যারেনকাইমা সেলগুলো ঢুকিয়ে দিল হচ্ছে কার ভেতরে? বান্ডেল আবরণী কোষের ভেতরে। বান্ডেল আবরণী কোষের ভেতরে ম্যালেটটা চলে এসেছে। বান্ডেল আবরণী কোষের ভেতরে এসেছে ম্যালেটটা। তাহলে এখানে আরেকবার ম্যালেট লিখে দিই, এখানে আরেকবার ম্যালেট লিখে দিই। এবার ম্যালেটটা ভাঙবে কোন এনজাইমের সাহায্যে? ম্যালেটটা ভাঙবে হচ্ছে ম্যালেট ডিহাইড্রোজিনেজ নামে একটা এনজাইম আছে। কি এনজাইমের নাম বলো? ম্যালেট ডিহাইড্রোজিনেজ। ম্যালেট ডিহাইড্রোজিনেজ। ম্যালেট ডিহাইড্রোজিনেজ। এই এনজাইমের সাহায্যে ম্যালেটটা ভেঙে যাবে। ম্যালেটটা ভেঙে গিয়ে কি তৈরি করবে? ম্যালেটটা ভেঙে গিয়ে তৈরি করবে পাইরুভেট। কি তৈরি করবে? পাইরুভেট। বাংলাও যা, ইংলিশেও তা। আবার অনেকে বলবে স্যার ইংলিশে লিখছেন, আমরা তো বাংলায় পড়ছি, বাংলায় বলুন, না হলে আমরা দেখবো না চ্যানেল। ঠিক আছে, বাংলাও লিখে দিলাম। ঠিক আছে, বাংলাও লিখে দিলাম। অভিযোগের তো আবার শেষ নেই। আর কোথায় বাদ পড়েছে? এই যেখানে বাদ পড়েছে এখানেও লিখে দিই, নাহলে আবার গালমন্দ করবে, বলবে যে স্যার ইংলিশে লিখছেন। ঠিক আছে,
এই যে বাংলাতেও লিখে দিলাম, হয়েছে এবার শান্তি, হিন্দিতেও লিখবো। আচ্ছা, পাইরুভেট, পাইরুভেট থেকে এরপরে এই পাইরুভেটটা আবার চলে যাবে আমাদের ওপরে, কোথায়, প্যারেনকাইমা সেলের মধ্যে, কি তৈরি করে নেবে, আবার তৈরি করে নেবে পেপ। পাইরুভেট থেকে আবার তৈরি হয়ে যাবে কি, ফসফোএনল পাইরুভেট। তাহলে এখানে আমি আরেকবার পাইরুভেট লিখে দিই, এখানে আমি আরেকবার পাইরুভেট লিখে দিই, আর এখানে আর জায়গা নেই, এখানে আর বাংলা লিখতে পারছি না, আর উপরে লিখে দিলাম পেপ। তাহলে C4 সাইকেলটা পুরোটা যদি তুমি দেখো তাহলে গল্পটা কি হচ্ছে, গল্পটা এরকম যে বাইরে থেকে কার্বন ডাই অক্সাইড এসেছে, সেই কার্বন ডাই অক্সাইডটাকে লুকিয়ে লুকিয়ে কার মধ্যে লুকিয়ে নিয়ে এসেছি, পেপের মধ্যে, পেপের সঙ্গে ওটাকে লুকিয়ে ঢুকিয়ে নিয়ে চলে এসেছি কোথায়, অক্সালো অ্যাসিটিক অ্যাসিডের মধ্যে। অক্সালো অ্যাসিটিক অ্যাসিড থেকে ম্যালেট তৈরি করেছি, ম্যালেটের মধ্যে ওই কার্বন ডাই অক্সাইডটা কিন্তু এখনো লুকানো আছে, লুকিয়ে লুকিয়ে পাঠিয়ে দিলাম হচ্ছে ম্যালেটটাকে কোথায়, বান্ডেল আবরণী কোষের মধ্যে। বান্ডেল আবরণী কোষের মধ্যে যখনই আমি কার্বন ডাই অক্সাইডটাকে লুকিয়ে পাঠিয়ে দিয়েছি, এবার কার্বন ডাই অক্সাইডটাকে আমি কি করব, ওপেন করে দেব। এই যে আমরা এই স্টেপটা লিখলাম, ভালো মতো শুনবে এবার, বাইরে থেকে কার্বন ডাই অক্সাইডটা এনেছিলাম, লুকিয়ে 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 ম্যালেটের ভিতরে ভরে এখানে পাঠিয়েছি, যেই আমার বান্ডেল আবরণী কোষে চলে আসলো কার্বন ডাই অক্সাইডটা, সেই সময়তে আমি ম্যালেট থেকে, ম্যালেট ডিহাইড্রোজিনেস উৎসেচকের প্রভাবে কার্বন ডাই অক্সাইডটাকে বের করে দিলাম, কার্বন ডাই অক্সাইডটা এবার এখানে বের হয়ে গেল। তাই জন্য তোমরা দেখবে যে তোমাদের টেক্সট বইয়ে হোক বা যেখানেই পড়ো তোমরা দেখতে পাবে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড 4 কার্বন যুক্ত, ম্যালেট 4 কার্বন যুক্ত, কিন্তু যখনই তোমরা পাইরুভেট চলে আসবে, পাইরুভেট দেখতে পাবে 3 কার্বন যুক্ত। কোথায় গেল স্যার আরেকটা কার্বন, এই যে স্যার কার্বন, কার্বন ডাই অক্সাইড হয়ে বেরিয়ে গেছে স্যার। আর এই যে কার্বন ডাই অক্সাইড, সেই কার্বন ডাই অক্সাইডটা এবার কোথায় যাবে, কার্বন ডাই অক্সাইড কোথায় যাবে, কার্বন ডাই অক্সাইড যাবে ফাইনাল ডেস্টিনেশনে, দেখেছো ফাইনাল ডেস্টিনেশন। এখানে একটা ভদ্রলোক বসে আছে, তার নাম হচ্ছে রুবিস্কো। এই ভদ্রলোক আগে ছিলেন উপরে প্যারেনকাইমা সেলে, প্যারেনকাইমা সেলে ভদ্রলোককে অনেক খারাপ লোক আক্রমণ করেছিল, তার নাম ছিল অক্সিজেন। তাই জন্য রুবিস্কো ভয়ে ওই পাড়া ছেড়ে অন্য পাড়ায় চলে এসেছে, যে পাড়ায় অক্সিজেন আসতে পারে না। ঠিক আছে, অক্সিজেন আসতে পারে না, কিন্তু কে আসতে পারে, কার্বন ডাই অক্সাইড আসতে পারে। কার্বন ডাই অক্সাইড কিভাবে এসেছে, কার্বন ডাই অক্সাইডও ডাইরেক্ট আসতে পারতো না, কার্বন ডাই অক্সাইড বাইরে থেকে ডাইরেক্ট এখানে ঢুকে যায়নি, কারণ আমরা লাস্ট পয়েন্টটা পড়েছিলাম মনে আছে, যে বান্ডেল আবরণী কোষে, বান্ডেল আবরণী কোষে কোনো গ্যাস ডাইরেক্ট ঢুকতে পারে না। তো কার্বন ডাই অক্সাইড ডাইরেক্ট এখানে আসেনি, কার্বন ডাই অক্সাইডটাকে আমরা একটা জিনিসের ভিতরে ভরে এই দিক দিয়ে ঘুরিয়ে 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 এনেছি। ওকে, যখনই কার্বন ডাই অক্সাইড চলে আসলো, রুবিস্কোটাও এখানে প্রেজেন্ট আছে, রুবিস্কোটা আর উপরে নেই, প্যারেনকাইমা সেলের ভেতরে নেই। তাহলে রুবিস্কো যখন আছে, কার্বন ডাই অক্সাইড যখন আছে, তাহলে কি চালাও, কেলভিন সাইকেল চালাও, C3 সাইকেল চালাও। তো চালাও, এখানে আমি কি লিখে দেব, একটা গোল্লা করে দিলাম, কি লিখবো, কেলভিন চক্র, কেলভিন চক্র। জানুয়ারি মাসে এমন একটা সারপ্রাইজ আসছে, কখনো পাওনি তোমরা সেই সারপ্রাইজ, আসলেই দেখতে পাবে যে কি সারপ্রাইজ আসছে এবং কেন বলছি যে কখনো এই সারপ্রাইজ তোমরা পাওনি। দারুণ একটা মানে মজার জিনিস হতে চলেছে, খুব ভালো লাগবে তোমাদের। জানুয়ারি মাস আসলেই দেখতে পাবে, কাউন্টডাউন अभी से शुरू करो, 25, 26, 27, 28, 29, 30, বেশি দিন নেই, 31, 7 দিন পর, আর 7-8 দিন পরেই পেয়ে যাবে সেটা। ওকে, তো চলো C4 সাইকেল তাহলে আমরা শিখে নিলাম। তাহলে C4 সাইকেলের মেইন টপিকগুলো কি শিখবো, যে C4 সাইকেলে 2 ধরনের ক্লোরোপ্লাস্ট থাকে, একটা বান্ডিল আবরণী কোষের ক্লোরোপ্লাস্ট, একটা প্যারেনকাইমা কোষের ক্লোরোপ্লাস্ট। প্যারেনকাইমা কোষের ক্লোরোপ্লাস্টের মধ্যে কি থাকে না, প্যারেনকাইমা কোষের ক্লোরোপ্লাস্টের মধ্যে রুবিস্কো থাকে না। রুবিস্কোটা কোথায় থাকে, রুবিস্কো থাকে বান্ডেল আবরণী কোষের মধ্যে। সেই বান্ডেল আবরণী কোষের রুবিস্কোর সঙ্গে কিসের দরকার, কার্বন ডাই অক্সাইডের দরকার। কার্বন ডাই অক্সাইডটা ডাইরেক্ট আসতে পারে না, তাই জন্য কার্বন ডাই অক্সাইডটাকে আমরা পেপের ভেতরে, ওয়ার ভেতরে, ম্যালেটের ভেতরে ভরে এনেছি, এবং কি তৈরি করেছি আমরা, গ্লুকোজ। কিভাবে তৈরি করলাম গ্লুকোজ, কেলভিন সাইকেলের মাধ্যমে। কেলভিন সাইকেল কোথায় হচ্ছে, বান্ডেল আবরণী কোষের ক্লোরোপ্লাস্টে। এই সমস্ত গল্পগুলো একটু আগে লিখে দিয়েছি, এখন সাইকেলটাও লিখে দিলাম। পরীক্ষায় প্রশ্ন আসবে, C4 গাছের উদাহরণ দাও, তোমরা বলবে সুগার কেন বা আখ। তোমরা কি বলবে, C4 সাইকেল তো বলছি, তাহলে এবারে C4 এ প্লান্ট, এই যে একটু আগে C4 প্লান্ট ছিল, এটা সব থেকে কমন এক্সাম্পল কি, সুগার কেন বা আখ, সুগার কেন বা আখ। আবার বলবে সুগার কেনের স্যার মানে জানি না, স্যার ইংলিশে লিখে দিয়েছেন, বাংলা জানি না। ঠিক আছে, হয়ে গেল। এরপর লাস্ট ক্যাম্প পাথওয়ে, ক্যাম্প দিয়েই আমাদের আজকের টপিক শেষ, কারণ আমরা আজকে কি দিয়ে স্টার্ট করেছিলাম, C3 সাইকেল, তারপরে কি পড়লাম, C2 সাইকেল, এবার কি পড়লাম, C4 সাইকেল, এবার কি পড়বো, ক্যাম্প সাইকেল। লাস্ট
যারা রাজস্থানে থাকো তারা হয়তো বেশি জানো, কিন্তু আমি রাজস্থানে থাকি না। তোমরাও যারা বেশিরভাগ জন দেখছো তারাও মনে হয় বেশিরভাগ জনই যাওনি, তো তোমাদের একটুখানি পড়িয়ে দিই, ঠিক আছে? ক্যাম্প সাইকেল বা ক্যাম্প পাথওয়ে বলতে কি বোঝানো হচ্ছে? ক্যাম্প প্লান্ট, ক্যাম্পের পুরো নামটা আগে লিখি, তারপরে বাকি গল্পটা বলছি। ক্যাম্পের ফুল ফর্মটা হচ্ছে ক্র্যাসুলেশিয়ান অ্যাসিড মেটাবলিজম। ক্র্যাসুলেশিয়ান অ্যাসিড মেটাবলিজম। হ্যাঁ, তার আগে তোমাদের বলি, দু ধরনের স্টুডেন্ট আছে, বুঝলে তো? একজন আছে এই দেখি তো স্যার কি পড়াচ্ছে, হ্যাঁ 14 জায়গা থেকে পড়বো, এখানেও পড়বো, ওখানেও পড়বো, এখানেও পড়বো, এখানেও পড়বো, তারপরে গিয়ে কমেন্ট করবো স্যার অমুক জায়গায় না বেশি ভালো পড়াচ্ছে, স্যার অমুক জায়গায় অমুক টপিকটা ভালো পড়ানো হয়েছে। আরে পড় না ভাই, যেখান থেকে ভালো হচ্ছে সেখান থেকেই পড়। কেউ মাথার দিব্যি দিয়েছে যে তোকে এখান থেকেই পড়তে হবে বা ওখান থেকেই পড়তে হবে, যেখান থেকে তোর ভালো লাগছে সেখান থেকে পড়, কিন্তু যেখান থেকে একবার পড়েছিস সেটা ভালোভাবে পড়, ঠিক আছে? তো তোমাদেরকে আমি এটাই বলবো যে অনেকে কি করে 14 জায়গায় ঘুরে বেড়ায়, করবে না এটা। যদি তোমার মনে হয় যে কোনো একটা টপিক আমি একটা পার্টিকুলার প্ল্যাটফর্মে, যে কোনো জায়গা হতে পারে সেটা, যে কোনো জায়গা, কোনো একটা পার্টিকুলার প্ল্যাটফর্মে পড়ছি, আমি বুঝে গেছি, তো সেটা সেখানেই বারবার করে রিভিশন করবে বা একটা নোটস বানিয়ে নেবে, বারবার করে রিভিশন করবে। এরকম নয় হ্যাঁ চলো ওখানেও তো পড়াচ্ছে ওখানে একটু দেখে নিই, এখানেও তো স্যার পড়াচ্ছে এখানেও একটু দেখে নিই, বাড়িতে স্যার পড়াচ্ছে বাড়িতে একটু দেখে নিই, তাহলে তোমাদেরই লস সবসময়। আর সব থেকে ভালো হয় যে একটা ব্যাচ ধরে চলা, কারণ ইউটিউব যখনই খুলবে বারবার করে একটা কথাই বলি, 14 জায়গায় 14টা ভিডিও রয়েছে, তার নিচে 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 আরও 14 রকমের ভিডিও আসছে। তার থেকে ভালো কি যে তোমরা একটা ব্যাচে জয়েন করো, যে ব্যাচের মধ্যে পরপর শিডিউল আসতে থাকবে, টাইমই পাবে না তোমরা যে কখন আমাদের ইউটিউব দেখতে হবে কখন ইনস্টাগ্রাম দেখতে হবে। আর ব্যাচের কথা যখন বললামই, তখন যে কোনো প্ল্যাটফর্মে যে কোনো ব্যাচ তোমরা জয়েন করতে পারো। যদি এসওই বাংলার কথা বলি, আমাদের ক্ষেত্রে ক্লাস 11-এর সেমিস্টার 2 এর ব্যাচ চলছে অগ্নিপক্ষ 1.0, তোমরা সেখানেও জয়েন করতে পারো। আমি তোমাদের এটা বলছি না যে এখানেই জয়েন করো, যদি ভালো লাগে, যদি তোমাদের মনে হয় এসওই বাংলা ওয়ার্থ ইট, যদি তোমার মনে হয় যে এই সমস্ত লেকচার ওয়ার্থ ইট, ফ্রিতে ওয়ার্থ ইট, তাহলে হোয়াই নট পেইড ব্যাচ। ওকে, যদি তোমাদের ইচ্ছা হয়, যদি তোমাদের মনে হয়, তোমরা ডেসক্রিপশনে কমেন্ট বক্সে আমাদের রিসেপশনের নাম্বার পেয়ে যাবে, অবশ্যই চেক করতে পারো অগ্নিপক্ষ 1.0। ওকে, চলো নেক্সট লাস্ট টপিক আমাদের ক্র্যাসুলেশন অ্যাসিড মেটাবলিজম, যেটা আমরা বলছিলাম সেটা হচ্ছে ক্যাম্পের আমি প্রথমে ফুল ফর্মটা লিখলাম, এটা ক্র্যাসুলেশন অ্যাসিড মেটাবলিজম। এবার ডেফিনেশন লিখছি। ক্যাম্প প্ল্যান্ট বলতে কি বোঝানো হয়? বলা হচ্ছে যে ডেফিনেশন লিখছি, হ্যাঁ, যে ক্যাম্প চক্রের কি হয় ব্যাপারটা। বলছে ক্র্যাসুলেসি গোত্রের উদ্ভিদের ক্ষেত্রে সালোক সংশ্লেষের জন্যে রাতের বেলায়, ভালো করে শুনবে ডেফিনেশনটা, ডেফিনেশনেই গল্প শেষ। রাতের বেলায় ক্র্যাসুলেসি গোত্রের উদ্ভিদের ক্ষেত্রে সালোক সংশ্লেষের জন্য রাতের বেলায় ভ্যাকুয়াল মানে কি? গাছের মধ্যে অনেক ফাঁকা জায়গা থাকে যেগুলোকে আমরা বলি ভ্যাকুয়াল। সেই ভ্যাকুয়ালের মধ্যে গাছ কি সঞ্চয় করে রাখে? ক্র্যাসুলেসি গাছগুলো কি সঞ্চয় করে রাখে? গাছের ভ্যাকুয়ালে ম্যালিক অ্যাসিড জমিয়ে রাখা। ম্যালিক অ্যাসিড বা ম্যালেট, একটু আগে দেখলাম ওয়া থেকে তৈরি হচ্ছিল। ম্যালিক অ্যাসিড তৈরি করা এবং সেখান থেকে পরবর্তীতে দিনের বেলায়, ভালো করে শুনবে, রাতের বেলায় জমিয়ে রাখলাম এবং সেখান থেকে দিনের বেলায় কেলভিন সাইকেল বা C3 চক্র সম্পন্ন করা। দিনের বেলায় C3 চক্র সম্পন্ন করা, এটাই হচ্ছে CAM চক্র। তাহলে ক্যাম্প, এতক্ষণ ধরে আমরা দিন রাতের কোনো গল্প বলিনি, কিন্তু এবার বলছি যে দিনের বেলায় গাছ কি করবে? কিছু একটা প্রসেস শুরু করবে, ম্যালিক অ্যাসিড তৈরি করবে বা ম্যালেট তৈরি করবে। সেই ম্যালেটটাকে গাছ ভ্যাকুয়ালের মধ্যে জমা করে রাখবে, আর পরবর্তীকালে দিনের বেলায় সেই ভ্যাকুয়াল থেকে ম্যালিক অ্যাসিডটাকে বার করে নিয়ে কি করবে? C3 চক্র চালাবে। কেমন ভাবে হয় স্যার একটু দেখিয়ে দিন। তাহলে এটাই হচ্ছে আমাদের লাস্ট স্লাইড, যেখানে আমরা দেখব ক্যাম্প সাইকেল কিভাবে চলে। আর আরেকটা জিনিস, এই যে আমি বললাম যে ক্র্যাসুলেসি গোত্রের উদ্ভিদের কারা স্যার? এরা ক্র্যাসুলেসি গোত্রের উদ্ভিদ কারা স্যার? বলছি স্যার, এরা হচ্ছে ফণী মনসা। যারা রাজস্থানের কথা যেটা বললাম,
যে গরম জায়গায় যারা থাকে, ফণী মনসা, ঠিক আছে, তার সঙ্গে কি বলতে পারি, ক্যাকটাস। ফণী মনসার ইংরেজি নামটাও খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় অনেকবার আসে, ওপাংশিয়া। ওপাংশিয়া দিয়েও অনেকবার কোয়েশ্চেন আসে। ওকে, তাহলে ওপাংশিয়া, ফণী মনসা। তাহলে এই যে গাছগুলো ক্যাকটাস, ফণী মনসা, এরা কি করে, মরু অঞ্চলে জন্মায়। এবার মরু অঞ্চলে তো প্রচুর গরম, তাই না, প্রচুর গরম। এবার গাছ বলছে যে এত গরম, তোমার যদি গরম লাগে তুমি কি করো, ঘামতে শুরু করো, তাই না। তাহলে গাছও কি করেছে, ঘামতে শুরু করেছে, গাছের বডি থেকে জল বেরিয়ে যাচ্ছে। তো গাছ বলছে যে ভাই এত যদি জল বেরোয়, এমনিতেই তো মরুভূমিতে থাকি, তার উপরে যদি বডির মধ্যে থেকে জলগুলো বেরিয়ে যায় তাহলে সমস্যা। তো আমি কি করি, আমার গায়ে যত ফুটো আছে সব ফুটোগুলো বন্ধ করে দিই। এবার এখানে একটা শ্লোক আছে, শ্লোক হচ্ছে যে দ্বার বন্ধ করে দিয়ে ভ্রমটারে রুখি, সত্য বলে আমি তবে কোথা দিয়ে ঢুকি। ঠিক আছে, তার মানেটা কি, সহজ মানে হচ্ছে যে যদি তুমি গায়ের ফুটোগুলোকে বন্ধ করে দাও তাহলে জল তো বেরোবে না, কিন্তু অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড এগুলো তো ঢুকবে না। তাহলে যদি কার্বন ডাই অক্সাইড না ঢোকে তাহলে তুমি তো সালোক সংশ্লেষও করতে পারবে না। তাই তুমি সারা জীবন যদি গায়ের ফুটোগুলো বন্ধ করে রেখে দাও তাহলে সমস্যা। তাহলে এক সময় তোমাকে গায়ের ফুটোগুলো তো খুলতে হবে, তাই না। তো যাই হোক, আমরা যেটা মুদ্রা কথা বোঝালাম যে ক্যাম্প সাইকেল যেটা হয় সেটা হচ্ছে গরম জায়গায় যারা থাকে বা মরু অঞ্চলে যারা থাকে তাদের ক্ষেত্রে ক্যাম্প সাইকেলটা চলে। যেরকম ফণী মনসা, ক্যাকটাস, কিভাবে এরা পত্ররন্ধ্র খোলে বা বন্ধ করে, কখন এরা খোলে কখন এরা বন্ধ করে, কিভাবে এরা খাবার তৈরি করে, সেটাই আমরা দেখবো এবার। এখানে দেখো, এখানে তোমরা দুটো ভাগে বোর্ডটাকে ভাগ করা আছে দেখতে পাচ্ছ। এদিকে দেখতে পাচ্ছ রাত্রেবেলা, এদিকে দেখতে পাচ্ছ কি দিনের বেলা। দেখি, ঠিক আছে, এদিকে দেখতে পাচ্ছ রাত্রেবেলা, একটা দিনের বেলা। অনেকে বলবে যে স্যার পরীক্ষায় কিভাবে লিখবো, আপনি তো বলে দিচ্ছেন এখানে পরীক্ষার মতো করেও বলে দিয়েছি এবং লিখেও দিয়েছি। ভালো মতো পুরো ভিডিওটা স্লোলি দেখবে, যদি মনে হয় যে আমি খুব ফাস্ট বলছি তাহলে স্লো দেখবে, যদি মনে হয় স্লো বলছি তাহলে ফাস্ট দেখবে। ওকে, রাত্রেবেলা ক্যাম্প প্লান্ট, রাত্রেবেলা ধরে নাও এটা একটা ফণী মনসা গাছ, রাত্রেবেলা কি হয়েছে, এই জায়গাটা দেখো, এটা একটা পত্ররন্ধ্র, এটা কি, এটা হচ্ছে পত্ররন্ধ্র, পত্ররন্ধ্র বা স্টোমাটা, পত্ররন্ধ্র বা স্টোমাটা, ঠিক আছে। তো এই পত্ররন্ধ্র বা স্টোমাটাটা দিনের বেলায় কি করেছে, খুলে গিয়েছে, দিনের বেলায় দেখো ফাঁকা হয়ে গিয়েছে, খুলে গিয়েছে। এবং এগুলো কি, এগুলো হচ্ছে কার্বন ডাই অক্সাইড, কার্বন ডাই অক্সাইডগুলো এবার কি করছে, রাত্রেবেলায় কি করছে, পাতার মধ্যে ঢুকছে। যখনই কার্বন ডাই অক্সাইডটা পাতার মধ্যে ঢুকে গেল, এর যে মেকানিজমটা, ক্যাম্প সাইকেল বা ক্যাম্প প্লান্টের যে মেকানিজমটা, একদম সেম টু সেম C4 উদ্ভিদের মতো, একদম সেম টু সেম কার মতো, C4 উদ্ভিদের মতো। তাহলে আমি এবার ডাইরেক্ট লিখবো, আগের বার ভেঙে ভেঙে লিখছিলাম, এবার আমি একটুখানি ডাইরেক্ট লিখছি। আচ্ছা, ভেঙে ভেঙেই লিখি। এই যে জল ছিল, জল থেকে আমরা কি তৈরি করছিলাম, আমরা H2CO3 তৈরি করছিলাম। H2CO3টা ভেঙে যাচ্ছিল, H2CO3টা ভেঙে কি তৈরি হচ্ছিল, এই দুটো একই দিকে হয়ে গেছে রে। H2CO3টা কি তৈরি করছিল, H+, আর তার সঙ্গে কি তৈরি করছিল, HCO3-। এই বাইকার্বনেট আয়নটা কার সাথে যুক্ত হচ্ছিল, এইদিকে আমাদের কি ছিল, পেপ বা ফসফোইনল পাইরুভেট। এই পেপ আর এই HCO3 এরা দুজনে মিলে কি তৈরি করছিল, পেপ আর HCO3-। এরা দুজনে মিলে কি তৈরি করছিল, একটু আগে আমরা পড়ছিলাম কি তৈরি করছিল, ওয়া, ঠিক আছে, অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, ওয়া বা অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। একবার নাম লিখে দিয়েছি, আগের স্লাইডে পুরোটা লিখে দিয়েছি, ডিটেলসে লিখে দিয়েছি, আর আমি এখানে লিখছি না, পরের স্লাইডে পরীক্ষার মতো করে লেখা আছে, সেখান থেকে তোমরা দেখবে। ওয়া তৈরি হলো, ওয়া থেকে আমরা আবার কি দেখছিলাম, ম্যালেট তৈরি হলো, ওয়া থেকে আমরা কি দেখছিলাম, ম্যালেট তৈরি হলো, ঠিক আছে, ওয়া থেকে কি তৈরি হলো, ম্যালেট তৈরি হলো। এবার প্রশ্ন হচ্ছে যে এই যে ওয়া থেকে ম্যালেট তৈরি হলো, এর ঠিক পরের স্টেপটায় কি আছে, এর ঠিক পরের স্টেপটাতে আছে ম্যালেট থেকে তৈরি হয়ে যায় পাইরুভেট এবং সেইখানে কার্বন ডাই অক্সাইড বেরিয়ে যায়। তাহলে এবার একটুখানি ভালো করে খেয়াল করো যে এখান থেকে আমি যদি পাইরুভেট তৈরি করাই, এখান থেকে আমি যদি পাইরুভেট তৈরি করাই, আর এখানে যদি আমি কার্বন ডাই অক্সাইডটা বের করে দিই, কিন্তু এই যে কার্বন ডাই অক্সাইডটা বের হলো, পত্ররন্ধ্র তো খোলাই আছে, তাহলে কার্বন ডাই অক্সাইডটা এদিক দিয়ে ঢুকেছে, এই যে কার্বন ডাই অক্সাইডটা এখন যদি আমি বের করে দিই তাহলে কার্বন ডাই অক্সাইডটা কিন্তু আবার বাইরে বেরিয়ে যাওয়ার চান্স আছে, ঠিক আছে। তাহলে কার্বন ডাই অক্সাইডটা আমরা ঢুকিয়ে আমরা ম্যালেট অবধি তৈরি করেছি। ম্যালেট অবধি তৈরি করার পর এই পুরো জিনিসগুলো কোথায় হচ্ছে বলতো, এই পুরো জিনিসগুলো হচ্ছে পাতার ক্লোরোপ্লাস্টের মধ্যে, ঠিক আছে, পাতার ক্লোরোপ্লাস্টের মধ্যে এই সমস্ত গল্পগুলো চলছে। তো আমি ম্যালেট অবধি তৈরি করে রেখেছি। কখন এটা জিনিসটা করছি, দেখো রাতের বেলায়, দিনের বেলায় কিন্তু করছি না, এটা আমরা করছি রাতের বেলায়। তার মানে নিশ্চয়ই আমাদের যে লাইট ফেজ আমাদের এখনো হয়নি, আমাদের এখনো ডার্ক ফেজই আছে, মানে ডার্ক ফেজও শুরু হয়নি আমাদের, মানে আমাদের কিছুই হয়নি। রাত্রিবেলায় আমরা কিছু তো একটা করছি, যার সাথে না তো কোনো লাইট ফেজের সম্পর্ক আছে, না কোনো কেলভিন সাইকেলের সম্পর্ক আছে, কিচ্ছু সম্পর্ক নেই, জাস্ট এই অবধি আমরা করে রেখেছি। এবার দেখো যে এই কার্বন ডাই অক্সাইডটা যেটা তৈরি হয়েছে সেটা যদি এখন পত্ররন্ধ্রটা খোলা থাকে তাহলে এই দিক দিয়ে বাইরে বেরিয়ে চলে যাবে। তাই জন্য আমরা সেটা চাই না, আমরা এই স্টেপটা চাই না, তাই জন্য আমরা ম্যালেট অবধি বন্ধ করে রেখে দিয়েছি, এরপরে আর আমরা কিছু করিনি।
রাতের বেলায় এই যে ক্যাম্প প্লান্টগুলো এরা আর কিছু করেনি, এরা বলছে যে এই যে ম্যালেটটা তৈরি হলো, এই ম্যালেটটা তৈরি হওয়ার পর আমার একটা এরকম না ভ্যাকুয়াল আছে, আমার একটা না এরকম বস্তা আছে, সেই বস্তার মধ্যে আমি ম্যালেটটাকে না ঢুকিয়ে রেখে দিয়েছি। ম্যালেটটাকে আমি কোথায় ঢুকিয়ে রেখে দিয়েছি? বস্তার মধ্যে। আর এই যে বস্তাটা, এটার নাম কি? এই বস্তাটার নাম হচ্ছে ভ্যাকুয়াল। এই বস্তাটার নাম হচ্ছে কি? ভ্যাকুয়াল। এবার হয়ে গেল, রাতের বেলায় বস্তার মধ্যে ম্যালেটটাকে ভরে রেখে দিয়েছে, ম্যালেট বা ম্যালিক অ্যাসিড বলতে পারি আমরা। এরপর যখন দিন হলো, দিনের বেলায় গাছ কি করেছে? গাছ বলছে প্রচুর গরম করছে, এখন তো ঘাম বেরোনো শুরু হয়ে যাবে, তাহলে আমি কি করি? আমি পত্ররন্ধ্রটা এবার বন্ধ করে দিই। তাহলে এখানে দেখো, আমি এখানে লিখতে পারি কি? আমি এখানে কি লিখতে পারি? যে পত্ররন্ধ্র খোলা। আমি এখানে কি লিখতে পারি? পত্ররন্ধ্র খোলা। হ্যাঁ স্যার লিখতে পারেন। আর এখানে কি লিখতে পারি? যে পত্ররন্ধ্র বন্ধ। হ্যাঁ স্যার পারেন, কারণ পত্ররন্ধ্রটা তো বন্ধই দেখতে পাচ্ছি। তাহলে এখানে দেখছি পত্ররন্ধ্র বন্ধ। তাহলে পত্ররন্ধ্র যখন বন্ধ হয়ে গেল, তাহলে কার্বন ডাই অক্সাইড আর ভেতরে ঢুকতে পারছে না, কিন্তু ভেতরে তো ম্যালেটটা বসে আছে, তাই না? তাহলে এই যে এটা ছিল আমাদের কি? বস্তা। বস্তার ভেতরে এটা কি? সস্তা ম্যালেট। তাহলে ম্যালেটটা থেকে এবার আমাদের নেক্সট স্টেপগুলো যাবে। নেক্সট স্টেপ কি যাবে? নেক্সট স্টেপ যাবে হচ্ছে ম্যালেট থেকে আমাদের কি তৈরি হতো? ম্যালেট ডিহাইড্রোজিনেজ উৎসেচক। ম্যালেট ডিহাইড্রোজিনেজ। ম্যালেট ডিহাইড্রোজিনেজ। ম্যালেট ডিহাইড্রোজিনেজ। এই ম্যালেট ডিহাইড্রোজিনেজ যে ম্যালেটটা থেকে কি তৈরি করবে? ম্যালেটটা থেকে তৈরি করবে আমাদের পাইরুভেট। ম্যালেট থেকে কি তৈরি করবে? আমাদের পাইরুভেট। আর যখনই ম্যালেট থেকে পাইরুভেট তৈরি হবে, তখন কি বেরিয়ে যাবে? কার্বন ডাই অক্সাইড। তখন কি বেরিয়ে যাবে স্যার? কার্বন ডাই অক্সাইড। স্যার কার্বন ডাই অক্সাইড যখন বেরিয়ে যায় স্যার, তখন কার্বন ডাই অক্সাইড কিসে অংশগ্রহণ করে? কার্বন ডাই অক্সাইড যে অংশগ্রহণ করে প্রসেসটাতে, তার নাম কেলভিন সাইকেল। আমি এখানে লিখে দিলাম C3 সাইকেল। ব্যাস, গল্প শেষ। দিন হয়েছে, দিনের বেলায় কার্বন ডাই অক্সাইডের সাপ্লাই পেয়ে গেছি, পত্ররন্ধ্র বন্ধ আছে, আর দিনের বেলায় আলোক দশাও হচ্ছে। এটা ক্লোরোপ্লাস্ট তো, এই যে ছবিটা পুরোটা দিচ্ছি, আঁকছি এখানে, এই যে ফাঁকা জায়গাটা বোর্ডের, এটা ক্লোরোপ্লাস্ট। তো ক্লোরোপ্লাস্টের মধ্যে দিনের বেলায় অলরেডি লাইট ফেজ শুরু হয়ে গিয়েছে, তার মানে অলরেডি এখানে এটিপি আর NADPH প্লাস তৈরি হয়ে বসে আছে, তাই না? NADPH এগুলো তৈরি হয়ে বসে আছে। তাহলে ATP NADPH অলরেডি দিনের বেলায় তৈরি হয়ে গেছে, আর কার্বন ডাই অক্সাইডেরও সাপ্লাই পেয়ে গেছি। তাহলে আমরা অন্ধকার দশা বা C3 সাইকেল চালাতে পারি, আর আমরা টপিকটা শেষ করতে পারি। তাহলে কি শিখলাম ক্যাম্প সাইকেলে? এবার আমরা লিখিত আকারে যাব। এই অবধি বুঝতে পারলে? আর এই যে পাইরুভেটটা পড়ে থাকলো, এই পাইরুভেটটা আবার এখানে চলে আসবে ফসফেনল পাইরুভেট বানাতে। এই পাইরুভেটটা আবার এখানে চলে আসবে পেপ বানাতে। চলে আসবে বলতো একই পাতার মধ্যে, পাতা তো একই, পাতা তো আলাদা নয় রে বাবা। দেখো এবার আমরা লেখাগুলো পড়ি, দিয়ে আমাদের টপিকটা এখানে শেষ করব। ওকে, দেখো লেখাগুলো একটুখানি পড়ি। রাত্রিবেলা, এটা হচ্ছে পরীক্ষায় লেখার মতো, এরকম যদি দুদিকে দুটো লেখো আর একটুখানি পুচকু একটা ছবি এঁকে দাও, 4-এর মধ্যে 4, 3-এর মধ্যে 3, ঠিক আছে? দেখো রাত্রেবেলা পত্ররন্ধ্র কি থাকে? খোলা থাকে। পত্ররন্ধ্র খোলা থাকে, সেদিক দিয়ে কার্বন ডাই অক্সাইড প্রবেশ করে। ছোট বাচ্চাদের মতো লিখে দিয়েছি, যাতে করে তোমরা ছোট বাচ্চারা একটুখানি বড় হয়ে যাও, ঠিক আছে? পত্ররন্ধ্র খোলা থাকে, সেদিক দিয়ে কার্বন ডাই অক্সাইড প্রবেশ করে। এরপর কার্বন ডাই অক্সাইড এবং পেপ বিক্রিয়া করে সেই অবধি ম্যালিক অ্যাসিড তৈরি করে। এটা এতক্ষণ ধরে বকবক করছিলাম, ম্যালিক অ্যাসিড তৈরি করে। ম্যালিক অ্যাসিড ভ্যাকুয়ালে জমা হয়। এটা কখন গেল? রাতের বেলায়। কার্বন ডাই অক্সাইড আসলো, পেপের সাথে রিঅ্যাকশন করলো, ম্যালিক অ্যাসিড তৈরি করলো, ম্যালিক অ্যাসিড বস্তার মধ্যে ভরে রাখলাম। এরপর দিনের বেলায় কি করলাম? পত্ররন্ধ্রটাকে তো আগে বন্ধ করলাম, তারপরে আমরা কি করলাম? বস্তার ভিতর থেকে ম্যালিক অ্যাসিড বার করলাম, ম্যালিক অ্যাসিডটাকে ভাঙলাম, ভেঙে কি তৈরি করলাম? কার্বন ডাই অক্সাইড মুক্ত করলাম। কার্বন ডাই অক্সাইড কোথায় চলে গেল? কেলভিন চক্রে চলে গেল, এবং আমাদের টপিক শেষ হয়ে গেল। ঠিক আছে, কি বুঝতে পারলে কিনা? আশা করি তোমরা এই স্বল্প সময়ের মধ্যে আমি খুব ইম্পর্টেন্ট টপিকগুলো এবং খুব ডিটেলসে সমস্ত জিনিস বলে দিয়েছি, তোমাদের জন্য লিখেও দিয়েছি, যাতে করে তোমাদের কোনো অসুবিধা না হয়। টেক্সট বই যখন তোমরা যাবে, এরপরে যখনই তোমরা কোনো জিনিস পড়বে, আমি আশা করছি তোমাদের জিনিসটা বুঝতে সুবিধা হবে। তোমরা যারা লেকচারটাকে দেখছো, তারা অবশ্যই ভিডিওটিকে যদি ভালো লাগে সাবস্ক্রাইব করো, ভিডিওটিকে লাইক করো এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। যদি তোমাদের আরও বন্ধুবান্ধবদের মধ্যে শিক্ষার আলো ছড়িয়ে দিতে তোমরা চাও, তাহলে তোমরা শেয়ার করতে পারো ভিডিওটিকে। আর শেষ অবধি একটাই কথা বলবো, যে এরপর থেকে আমাদের যে ভিডিওগুলো আসছিল, সেটা এরকম পার্ট ওয়াইজ আসবে না, সেটা আসবে একদম ওয়ান শট। সেটা লাইভ আসবে না প্রিমিয়ার আসবে না রেকর্ডেড আসবে, সেটা জানার জন্য অপেক্ষা করতে হবে নতুন বছরে। নতুন বছর, সব কিছু নতুন দিয়ে শুরু হবে। তোমাদের সবাইকে জানাই শুভ নববর্ষ, অগ্রিম নববর্ষ। হয়তো এর পরের দিন আমি
তোমাদের এই নববর্ষটা জানাতে পারবো না, কারণ ততদিনে হয়তো নববর্ষ পার হয়ে যাবে। তো আজকেই তোমাদের সকলকে জানিয়ে দিই শুভ নববর্ষ। আর কি আছে, শুভ বড়দিন। কেক খাওয়াতে পারছি না, এই তো ভিডিও দিচ্ছি তার জন্য। ওকে, চলো গুড বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নেক্সট থেকে আমরা ওয়ান শটে যাব। আর ইউ আর উইথ ইউর বায়োলজি এডুকেটর, নাম তো শোনাই হোগা, সাহিল ইসলাম। বাই।